এই যে আমি ফোল্ডারটা তৈরি করলাম, একটা ফাইল নিলাম, এটাকে বলা হচ্ছে একটা কি এক্সেল ফাইল। আমরা এক্সেল ফাইল আকারে দেখতে পারি, অথবা এই যে দেখেন এই যে সাইন, এই সাইনটা দিয়েও কিন্তু আমরা দেখতে পারি যে এটা একটা এক্সেল ফাইল। ওকে, আচ্ছা, তো এক্সেল ফাইলটা ওপেন করবেন নর্মালি যেভাবে ফাইল ওপেন করেন, ডাবল ক্লিক করে বা রাইট বাটনে ক্লিক করে। তো আমাদের এরকম একটা ইন্টারফেস আমার সামনে চলে আসবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেই ইন্টারফেসটা অনেকটা কার মতো, অনেকটা এক্সেলের সাথে, ওয়ার্ডের সাথে, আমাদের ওয়ার্ড প্রসেসরের সাথে কিন্তু অনেকটাই মিলে যায়। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন এখানে একটা টেবিলের ব্যাপার আছে, একটা টেবিলের ব্যাপার আছে। ধরেন আমি একটা ওয়ার্ড ফাইল নিলাম, এখানে একটা ওয়ার্ড ফাইল নিচ্ছি, ঠিক আছে। এই ওয়ার্ড ফাইলটা ফাইলটাতে যদি আমি একটা টেবিল ইনসার্ট করি, মানে নর্মালি যদি আমি একটা টেবিল ইনসার্ট করি, তাহলে আমি কি করব, একটা একটা করে টেবিল এভাবে নিতে পারি, তাই না? আচ্ছা, এই যে টেবিলগুলো নিচ্ছি এগুলোকে কি বলে বলেন তো? এগুলোকে বলা হয় রো। এই যে পুরো জিনিসটা একটা রো, আর এটাকে কি বলা হয়, কলাম, তাই না? আচ্ছা, ধরেন আমি দুইটা তিনটা রো, চারটা কলাম নিলাম, আর তিনটা চারটা রো নিলাম, তাই না? তাহলে এটা কি চার, এটা কি বলে, এটাকে এই টেবিলে এইটুকু অংশকে আমরা বলবো, এক একটা পার্টিকুলার এইটুকু অংশকে আমরা কি বলবো, রো, আর এইটুকু অংশকে আমরা কি বলবো, কলাম। এখন আমি যদি বলি যে এই স্যার কত নাম্বার রোতে আছে, এই পাশে উনি যে স্যার, উনি কত নাম্বার রোতে আছে, 1 নাম্বার রোতে আছে, সামনের দিক থেকে 1 নাম্বার রোতে আছে। আর যদি বলি যে কত নাম্বার কলামে আছে, যদি আমরা এখান থেকে হিসাব করা শুরু করি, 4 নাম্বার কলামে আছে, তাই না? এটা হচ্ছে তার একটা অ্যাড্রেস, অর্থাৎ এই ক্লাসরুমে তার একটা অ্যাড্রেস হচ্ছে কি, সে 1 নাম্বার রো এর 4 নাম্বার কলামে আছে। ঠিক আছে, আচ্ছা, এক্সেলে কি করে, এক্সেলে আপনার রো গুলাকে তো 1 2 দিয়েই বলে, 1 2 3 4 বলে, কিন্তু কলাম গুলাকে কি বলে, এবিসিডি বলে। কলাম গুলাকে কি বলে তারা, এবিসিডি আকারে বলে। হ্যাঁ, আমি আরেকটা রো নিয়ে নিই, এটা হচ্ছে আপনার ইনসার্ট রো, এবং এরা, এটাকে বলা হয় এ কলাম, এটা বি, এটা সি, এটা ডি। এখন আমি যদি বলি যে আমার এই কলামে আমি প্রিয়াঙ্কা অবস্থান করতেছি, তাই না? তাহলে আমার এই অ্যাড্রেসটা কি হবে, এটাকে এই যে পার্টিকুলার এখন যদি আমরা এটাকে এই যে রো আর কলামে ভাগ করলাম, এখন যদি আমরা এটাকে বলি যে এই সেলের অ্যাড্রেসটা কোনটা, এই সেলের অ্যাড্রেসটা কোনটা, তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে ও হচ্ছে সি কলামের কত নাম্বার রোতে আছে, 2 নাম্বার রোতে আছে। তাহলে আমরা এই যে পার্টিকুলার এক একটা ঘর, এই এক একটা ঘরকে বলা হবে কি, এক একটা সেল, এক একটা সেল অ্যাড্রেস, আমরা বলবো যে সেল অ্যাড্রেস। এখন ইনিশিয়াল কথাবার্তা বলতেছি, স্যারেরা শুনেন, হ্যাঁ, নিজেদের কাজটা রেখে দেন, আমার কথাটা একটু শুনেন কষ্ট করে। C2, ঠিক আছে, তাহলে সেল অ্যাড্রেস হচ্ছে C2। এখন এই সেল অ্যাড্রেসের পরে আপনি যদি বলেন যে পার্টিকুলার, এই প্রত্যেকটা জিনিসকে বলা হয় এক একটা সেল। আচ্ছা, এখন আমরা এখানে ফিরে আসি। তাহলে আমি যদি বলি যে আমার এইখানটায় অবস্থান আছে, ধরেন এখানে কিছু ডাটা আছে, ডাটা মানে কি, যে ডাটা কথাটা লেখা আছে, হ্যাঁ, আমরা এই যে বিভিন্ন সেলে লিখতেছি, সে বিভিন্ন সেলগুলা যে লিখতে পারতেছি, আমরা ডাটা লিখলাম, আবার এখানে আমরা এসে
34 লিখলাম, আবার এখানে এসে কিছু সিম্বল দিলাম, দিতে পারি না? তাহলে দেখেন এই যে সিম্বল দিচ্ছি, ডাটা দিচ্ছি এবং কি দিচ্ছি, ওয়ার্ড লিখতেছি, এই সবকিছু কিন্তু আমাদের লেখা পসিবল। এখন আমি যদি বলতে চাই যে আমাকে বলেন তো এই, তাহলে এগুলো হচ্ছে আমার এক একটা সেল, আর এইটা হচ্ছে আমার এ বি সি ডি, এগুলো হচ্ছে আমার একটা কলাম, আর এগুলো হচ্ছে আমার কি এক একটা রো। ঠিক আছে, এখন আমি যদি বলি যে আমার ডাটা কতটা, কত নাম্বার সেলে লেখা আছে, সেল অ্যাড্রেসটা ইম্পর্টেন্ট, H4। যদি না দেখেন, এই যে দেখেন এখানে ছোট করে দেখায় দেয় H4। ঠিক আছে, আর এটা যদি বলি, এটা হচ্ছে বি কলামে 3, B3, আবার এখানে বলেও দিচ্ছি, হ্যাঁ। আর এটা কত, E6। ওকে, আচ্ছা, তাহলে আমার এখানে সেল অ্যাড্রেসটা এখানে দেখায়। আমি যখন যেই সেলকে, যে আমার মাউসকে আমি যেই সেলে নিব, এই যে এটাকে বলা হয় কি, এই যে সবুজ কালারের যে ঘর হয়ে আছে, এটাকে বলা হয় সেল। হ্যাঁ, সেল, ঠিক আছে, বাট এইটুকুকে বলা হয় হচ্ছে অ্যাক্টিভ সেল। এটাও সেল, এই পাশে যা আছে সেগুলোও সেল, আবার এইটাও একটা সেল, কিন্তু এটাকে কি বলা হবে, অ্যাক্টিভ সেল। অর্থাৎ আপনি এই সেলটা নিয়ে কাজ করতেছেন। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাক্টিভ সেল। এখন আমার কথা হচ্ছে যে এই যে অ্যাক্টিভ সেল আমি বলতেছি, এখানে এ বি সি ডি অনেক কিছু আছে। এখন আমরা কি করব, এই সেলগুলোকে আমরা একটা একটা করে মানে কাজ করব কিভাবে, আমার কাজ যে করব এটাকে বলা হয়, এই যে সাদা অংশটা, এই সাদা অংশটাকে কি বলা হয়, ফর্মুলা বার। ফর্মুলা বার, এটাকে কি বলা হয়, ফর্মুলা বার। মানে আপনি বললেন যে আমি এই সেলে রাখলাম হচ্ছে 78, এই সেলে রাখলাম হচ্ছে 45, এই সেলে রাখলাম হচ্ছে 56, ড্যামি ডাটা, মানে আনইউজুয়াল ডাটা, মানে আমি যা মন চাচ্ছে দিচ্ছি আর কি, কোনো সিকোয়েন্স নাই। 23 এবং 15 দিলাম, এই কয়েকটা ডাটা পুট করলাম। এখন আমি বলবো কি, যে আমার এদের সবাইকে কি করে দাও, যোগ করো। আমি যদি বলি যে সবাইকে যোগ করো, তাহলে আমি কিভাবে বলতে পারি, আমি বলতে পারি যে E2 E1, আমরা নর্মালি যদি লিখি কি লিখবো, E1, আমি একটু নোটপ্যাডের সহযোগিতা নিব, কারণ হচ্ছে যে এখানে অনেক কিছু লিখতে গেলে আপনারা দেখতে পাবেন না পিছন থেকে। আমি বললাম কি, আমি যদি এইটা লিখতে চাই, একটু খেয়াল করেন, আমি যদি বলতে চাই যে আমরা এদের সবাইকে যোগ করব, ঠিক আছে, তা যোগ করার জন্য আমরা কি দিব, আমরা লিখতে পারি কি, আমি একটু জুম করি, হ্যাঁ, এটা জুম করি, আমি বলতে পারি, আমি এই প্রথমে এই সেটটা দেখব, E1 লিখব, E1 প্লাস E2, তাই না, প্লাস E3, এরকম ভাবে লিখে যাব, সো অন, যেটা আমরা নর্মালি করি, তাই না, E4 প্লাস E5, এরকম কত পর্যন্ত আছে, E6 পর্যন্ত আছে, E5 প্লাস E6 লিখে ফেললাম। এখন এক্সেলে যে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ আমরা করতে পারি, আমরা জানি যে আমাদের হয়ে অনেক যোগ বিয়োগ গুণ ভাগ তারা করে দিবে, তাই না। এখন কথা হচ্ছে যে এই যে যোগ বিয়োগ যোগ করবে, আমরা বলতে পারি ইজ ইকুয়াল টু, বলতে হবে যে কোনো একটা, এই যে যোগ করে দিব, এই যোগটা আমাদেরকে কোথায় করতে হবে, ধরেন আমি এই যে যেই সেলটায় আমি এখানে লিখলাম যে টোটাল মার্কস বা টোটাল ক্যালকুলেশন, টোটাল কত হবে, এই সবগুলোর টোটাল কত হবে, এটা দেখার জন্য আমি এই সেলটাকে চুজ করছি। হ্যাঁ, আমি টোটাল দেখব কোথায়, এই সেলে। তাহলে যেই সেলে আমি দেখব, সেই সেলে আমাকে আগে কি নিতে হবে, মাউসটাকে নিতে হবে, মানে এটাকে অ্যাক্টিভ বানাতে হবে, অ্যাক্টিভ সেল বানাতে হবে। তারপরে আমাকে এখানে ইকুয়াল সাইন দিতে হবে, দিয়ে
আমি এই যে এটা লিখব যে E1 প্লাস E2 প্লাস E3, দেখেন আমি এখন কিন্তু লিখতেছি না, আমি চুজ করে দিচ্ছি E4 প্লাস E5 প্লাস আরেকটা দিতে হবে E6, একটা বাকি রয়ে গেছে, প্লাস E6। ঠিক আছে, তাহলে আমি এইভাবে লিখতে পারি না? দেখেন আমি শুধু চুজ করে দিছি 1 2 3 4 5 6 চুজ করে দিছি, আমি কিন্তু কি করিনি, মানে হাতে লিখে দিই। দেখেন আবার লিখি, হ্যাঁ দেখেন দেখেন কি লিখছি, আমি একটা ইকুয়াল সাইন দিছি। এক্সেল ইকুয়াল সাইন ছাড়া, এক্সেলের ফর্মুলা বারে আপনাকে ইকুয়াল সাইন দিয়েই স্টার্ট করতে হবে, ইকুয়াল সাইন ছাড়া সে স্টার্ট করতে পারবে না। এখন ইকুয়াল E1 প্লাস কি করবেন, দেখেন আমি E1 লেখার সাথে ও ঢুকছে, তারপর চুজ করলাম, মানে জাস্ট সিলেক্ট করতেছি, হ্যাঁ প্লাস সাইন দিচ্ছি, সিলেক্ট করতেছি, প্লাস সাইন দিচ্ছি, সিলেক্ট করছি, প্লাস সাইন দিচ্ছি, সিলেক্ট করছি। এগুলোই হচ্ছে আপনার যোগ করে ফেললাম, আমরা ম্যানুয়ালি যোগ করলাম না। এই যে আমি জিনিসটা লিখলাম, এটাকে এক্সেলে বলা হয় ফর্মুলা, এটাকে বলা হয় ফর্মুলা। ঠিক আছে, এক্সেলে এটাকে বলা হয় ফর্মুলা। আমরা আবার এটাও লিখতে পারি, ফাংশনও লিখতে পারি, এক্সেলে কিছু ফাংশন আছে তাই না। আমরা লিখলাম, আমরা লিখতে পারি না যে এদের সবাইকে যোগ করো, তারপরে 10 দিয়ে ভাগ করো, 10 ভাগ করো, সরি 10 দিয়ে ভাগ না, সরি আমরা বলতে পারি এটাকে কি বলতে পারি যে আমরা এদেরকে মাইনাস করব, মানে প্লাস মাইনাস যোগ বিয়োগ গুণ ভাগ আপনি সবই করতে পারবেন। আপনারা আপনি বলতে পারেন যে E1 প্লাস E2 প্লাস E3 মাইনাস E5 মাইনাস E6 হতে পারে না, পারে কি? এটাও পসিবল না, আমরা সব যোগও করতে পারি, আবার মাঝখানে যদি বিয়োগ করে দেই, করতে পারি না, এটাও আমরা করতে পারি তাই না, যোগ বিয়োগ করা যায়। এখন আমি বললাম যে এদের সবাইকে আমি যোগ করছি, বিয়োগ করছি, এক সেকেন্ড, হ্যাঁ একটা সেকেন্ড, হ্যালো, এদেরকে যোগ করলাম, বিয়োগ করলাম, ভাগ করলাম, এবার আমি বলবো যে এদেরকে অ্যাভারেজ করব, এই সংখ্যাগুলোর অ্যাভারেজ করব। তাহলে অ্যাভারেজের সূত্র কি, 5টা সংখ্যার অ্যাভারেজ কি হতে পারে, সবগুলোকে যোগ করে 5 দিয়ে ভাগ করব, তাই তো, এটাই তো অ্যাভারেজ। তাহলে আমি এভাবে করতে পারি না, প্লাস এটা প্লাস এটা, কিভাবে লিখবো জাস্ট এটা দেখাচ্ছি। হ্যাঁ, আমার এখানে যোগ করাই আছে, কি করব, 5 দিয়ে ভাগ করে দেব, ব্র্যাকেট দিয়ে, যেটা আমরা নর্মাল ম্যাথমেটিক্সে করি, রাইট। এখন এই যে আমি যা কিছু লিখলাম, ভাগ করলাম, গুণ মানে যোগ করলাম, বিয়োগ করে আবার যোগ করে সবকে 5 দিয়ে ভাগ করলাম, এগুলোকে বলা হয় আপনার ফর্মুলা। আমি আগে বললাম যে ফর্মুলা কোথায় লিখেছি, ফর্মুলা বারে। যে সেলে আমি এদের অ্যাভারেজ দেখতে চাচ্ছি, সেই সেলটাকে আগে চুজ করব, চুজ করে তারপরে ফর্মুলা বারে গিয়ে ইকুয়াল সাইন দিয়ে আমি এই কাজটা করে থাকি, তাই না। আচ্ছা, এখন এক্সেলে বলতেছে কি যে আপনি ফর্মুলাও লিখতে পারবেন, আবার আপনি ফাংশনও লিখতে পারবেন। ফাংশন, এক্সেলে ফাংশনও আপনাকে লিখতে হতে পারে। ফাংশন কিরকম, যে আপনি এদের, আমি এভাবে লিখলাম না যে প্লাস যোগ করলাম, ডিভাইডেড বাই 5 দিলাম, আবার আমি এভাবেও লিখতে পারি যে ইজ ইকুয়াল টু সাম, সবাইকে চুজ করে দিতে পারি, দুইভাবে লিখতে পারেন, E1 কমা E2 কমা E3 কমা E4 কমা E5 কমা E6, এভাবে আপনি সাম লিখতে পারেন, যোগ করবে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি কি করলাম, E1 E2 E3 কমা দিয়ে লিখলাম, লিখলাম না, এটাকে বলা হয়, এই যে এটা লিখলাম, এটাকে বলা হয় ফাংশন। এক্সেলের এক একটা ফাংশন। কেন ফাংশন বলা হচ্ছে, কারণ
সাম এই ফাংশনটা আমি কি করেছি, এখানে শুধু কল করেছি, কল করে কাকে কাকে সাম করতে হবে তাদেরকে চিনিয়ে দিয়েছি, কিন্তু সাম ফাংশনটা কি কাজ করবে সেটা কিন্তু আমি চিনিয়ে দিয়েছি। তাহলে সাম হচ্ছে কি অলরেডি এক্সেলে প্রিডিফাইন্ড কিছু কিওয়ার্ড যারা অলরেডি সেভ হয়ে আছে, আপনি জাস্ট কি করতেছেন, তাকে কল করতেছেন। কল করতেছেন কিভাবে, ইজ ইকুয়াল টু সাম। একটা ফাংশনের স্ট্রাকচার হচ্ছে আপনি ইজ ইকুয়াল টু লিখবেন, তারপরে সাম লিখবেন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিবেন। এটা হচ্ছে একটা ফাংশনের স্ট্রাকচার। স্ট্রাকচার মানে কি, এতটুকু লিখবেন, এবার ভিতরে যে কাকে কাকে যোগ করবে তাদেরকে বলে দিবেন আমার E1 আর E2 সেলকে যোগ করবে, তাহলে ও E1 আর E2 কে করবে। আপনি যদি বলতেন E1 E1 E2 আর E5 কে করবে, তাহলে সে ওই কয়টা ভ্যালুকে নিয়েই কাজ করতো। যে যে সেল অ্যাড্রেসকে আপনি বলে দিবেন শুধুমাত্র সেই সেই সেল অ্যাড্রেস নিয়েই সে কাজ করবে। আচ্ছা, এখন তাহলে আমরা কোনটা লিখবো, আমরা এভাবে যোগ করব নাকি এভাবে লিখবো, কোনটা লিখবো? কোশ্চেন হচ্ছে সেটা। কোশ্চেন হচ্ছে যে আমরা যেটা ফাংশন দিয়ে কাজ হয়ে যাবে, তাহলে সেটার জন্য আমরা ম্যানুয়ালি কেন লিখবো? ফাংশন দিয়ে করাই সহজ। আমি ফাংশন কল করব, সেলগুলোকে চিনিয়ে দিব, ফাংশন যোগ করে আমাকে পাঠিয়ে দিবে। তাহলে যদি ফাংশন থাকে, যোগ করা থাকে, তাহলে আমরা আবার এভারেজ করতে পারি না? এভারেজের জন্য একটা ফাংশন আছে, সেই ফাংশনটাকে বলা হয় AVERAGE, এভারেজ। এটা হচ্ছে এভারেজ করে দিবে, আপনি যে যে সংখ্যাগুলো চিনিয়ে দিবেন, ঠিক আছে, সেই সেই সংখ্যাগুলোকে সে এভারেজ করে দিবে। তাহলে আমার সাম আর এভারেজে যদি হয়, এরকম অনেক ফাংশন আছে এক্সেলে। ফাংশন এত আছে যে আমরা আরো 4 মাস পড়লেও এক্সেল শেষ করতে পারবো না। মানে এক্সেল এত বড় একটা টপিক যে আমরা যদি 4 মাস কোর্সও করি তাও এক্সেলে সব শেষ হবে না, ঠিক আছে। কিন্তু আমরা তাহলে তাহলে কি এখানে কতটুকু শিখবো, যতটুক আমাদের প্রয়োজন, যতটুক আমাদের পরীক্ষায় পাশ করার জন্য যতটুকু প্রয়োজন আমরা অতটুকুই শিখবো। এবং ওইটাও আমি মনে করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমরা কি কি শিখবো একটু পরে আমি সিএসএ যাব, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা কি কি জিনিস শিখবো, ঠিক আছে। তাহলে আমরা এক্সেলের ইন্টারফেসটা বুঝলাম তো, আমাদের এটা হচ্ছে একটা এক্সেলের ইন্টারফেস, যেখানে আমরা কি কি পার্ট করতে পারি। আমরা ওয়ার্ডে যে কাজগুলো করতে পারি এক্সেলে তার মানে 50% করতে পারি, রাইট। যেমন ধরেন ওয়ার্ডে কিন্তু আমরা যোগ বিয়োগ করতে পারি না, আমরা টেবিল তৈরি করতে পারি, ডাটা তৈরি করতে পারি, কিন্তু ডাটা নিয়ে কি করবে আপনি, এই কাজটা একটা টেবিল করে আপনি কিছু তৈরি করতে পারেন। আপনি স্টুডেন্টদের ইনফরমেশন রাখতে পারেন, ইনফরমেশন নিয়ে কাজ করতে পারেন, ইনফরমেশন আরো ইলাবোরেটলি রাখতে পারেন, যে মোবাইল নাম্বার নিলেন, তাদের ফোন নাম্বার নিলে নিয়ে নেবেন। ইভেন আপনাদেরকে যে আমি আপনাদের ইনফরমেশন নেওয়ার জন্য কিন্তু আমি একটা ওয়ার্ড ফাইল দিব বলেছি কালকে, তাই না? তাহলে আমরা এক্সেলের মাধ্যমেও তো ডাটা নিতে পারি, আবার ওয়ার্ডের মাধ্যমেও ডাটা নিতে পারি। তাহলে আমরা কেন এক্সেল ইউজ করব? এক্সেল আমরা এই কারণেই ইউজ করব যাতে করে আমার ওই ডাটাগুলো নিয়ে আমি কাজ করতে পারি, অর্থাৎ ডাটা ম্যানেজমেন্ট। ডাটা নিলে হবে না, ডাটাকে আমি যাতে নিয়ে আমি তাকে যোগ বিয়োগ গুণ ভাগ করে একটা কিছু দাঁড় করাতে পারি, ক্যালকুলেশন করতে পারি। ডাটা আমি অনেকভাবেই নিতে পারি, একটা ফর্ম আমি টেবুলার ফরম্যাটে করে ওয়ার্ড থেকে নিতে পারি, কিন্তু এক্সেলে যেটা করবে যে ডাটাগুলোকে অর্গানাইজ ওয়েতে আপনাকে নিবে, নিয়ে আপনি সেটাকে কি করতে পারবেন। ধরেন আপনি আপনার 20 জন স্টুডেন্টের একটা ডাটা নিলেন, এখন ডাটা নিলেন, এখন ডাটা নিয়ে আপনি এই যে এখানে আপনি দিলেন যে আমার এটা হচ্ছে স্টুডেন্ট নেম, নেম এটা হচ্ছে তার মোবাইল নাম্বার, আর তাকে দিলাম হচ্ছে তার অ্যাড্রেস, আর এখানে তার দিলাম যে তার ধরেন রোল, রোলটা আগে হলে ভালো হতো, বা সেকশন 1 2 দিলেন, যে কোন সেকশনে সে পড়ে দিলেন। তো আপনি এখানে টেবুলার ফরম্যাটে তৈরি করে রেখে দিলেন। হ্যাঁ, এখন আপনার প্রিন্সিপাল স্যার আপনাকে বললো যে এই তোমার যে স্টুডেন্ট গুলো এনরোল হয়েছে এর মধ্যে ঢাকার মধ্যে কয়জন আছে,
কয়জন ঢাকার বাইরে আছে আমাকে ফিল্টার করে জানাও। তখন আপনি কি করবেন, খুঁজবেন এভাবে, এই যে এই হচ্ছে ঢাকার বাইরে, এই হচ্ছে ঢাকার বাইরে, এর মধ্যে আপনি খুঁজতে হবে আপনাকে। কিন্তু এক্সেলে আপনার কি সুবিধা আছে, একটা সর্টিং এর সুবিধা আছে। এই যে দেখেন বলা হচ্ছে যে ফিল্টার অ্যান্ড শর্ট সর্ট, অর্থাৎ আপনি সর্ট করে নিয়ে আসতে পারবেন যে আমার এই ডাটাগুলোর মধ্যে কতজন কততে আছে সেকশন 1 এ আছে, কতজন সেকশন 2 তে আছে। আপনাকে কাজ মানে ডাটা আছে আপনার কাছে, কিন্তু ডাটা ম্যানেজমেন্ট করে কোন একটা কিছুকে বলা, একটা চার্ট তৈরি করা, একটা কি তৈরি করা, একটা মানে বিভিন্ন ধরনের পাই চার্ট তৈরি করা, বিভিন্ন লাইন চার্ট তৈরি করা, বা এই ডাটাটার মধ্যে কতগুলো এইখানে আছে, কতগুলো ওই জায়গায় আছে, এই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য হচ্ছে আমরা এক্সেলে তৈরি করি। এক্সেল মানেই হচ্ছে প্রথমত হিসাব নিকাশ, যত রকমের হিসাব নিকাশ আছে করতে পারবেন, এবং এক্সেলের থ্রুতে আপনি যে কোনো ধরনের ডাটা নিয়ে কাজ করে আপনি একটা কিছু জেনারেট করতে পারবেন, একটা প্রেজেন্টেবল কিছু জেনারেট করতে পারবেন। ঠিক আছে, আপনারা পাওয়ার পয়েন্ট করার সময় দেখবেন যে আমরা বিভিন্ন চার্ট ইউজ করতেছি, বিভিন্ন চার্ট ইউজ করতেছি, চার্ট গুলো করতে গেছে ডাটা দিতে কোথায় হচ্ছে এক্সেলে ডাটা দিতে হচ্ছে, তাই না? যেমন কোভিড এর সময় আমাদের হিউজ ডাটা নিয়ে কাজ করতে হচ্ছে, বিভিন্ন ধরনের ডাটা নিয়ে আমরা কাজ করছি, যে এই অঞ্চলে কতটুকু কোভিড আক্রান্ত হয়েছে, ওই অঞ্চলে কতটুকু, সব কাজগুলো করা হয়েছে কি যে কোনো ডাটা ম্যানেজমেন্ট টুল অথবা এক্সেলের মাধ্যমে। ডাটা ম্যানেজমেন্ট টুল, আপনার কাছে হিউজ ডাটা আছে, কম্পিউটারে হিউজ ডাটা আপনি রেখে দিচ্ছেন, তার মধ্যে কোন ডাটাটা নিয়ে আপনি কাজ করবেন, কি করবেন বুঝতে পারতেছেন না। তো এই সমস্ত কিছুর জন্যই আমাদের কি দরকার, এক্সেল দরকার। ঠিক আছে, আচ্ছা, তো এক্সেলে দেখেন এই যে আপনি, আমি যদি বলি যে এদেরকে একটা ফন্ট সাইজ, এই টোটাল লেখাটাকে একটা ফন্ট সাইজ দাও, দিতে পারবেন, তাই না? টোটাল লেখাটাকে ফন্ট সাইজ করেন। এক্সেলে আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনি দেখেন আমরা কি করতে পারি, যে এই যে আমি সেলগুলা নিয়ে কাজ করতেছি, এই সেলগুলাকে আমি কি করতে পারি, ধরলাম এভাবে, ধরে আমি এই সেলগুলাকে অল বর্ডার দিতে পারি, দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি যে এগুলো কি আমার মানে এই কয়েকটা ঘর নিয়ে আমি কাজ করতেছি। ঠিক আছে, এরপরে আপনি এগুলাকে অ্যালাইনমেন্ট করতে পারবেন, লেফট রাইট বটম, মাঝখানে, এখানে, বা ডানে বামে সব জায়গায় দিতে পারবেন। ঠিক আছে, আরেকটা বিষয় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে র্যাপ টেক্সট। ধরেন আপনি এখানে লিখলেন যে নাম্বার অফ স্টুডেন্টস, নাম্বার অফ স্টুডেন্টস লিখলাম, হ্যাঁ। এখন দেখেন লেখাটা আমার সেলের অনেক বাইরে চলে গেছে না, এই যে ডি সেলে লিখেছিলাম নাম্বারটা অনেক বাইরে চলে গেছে না, অনেক লেখাটা। এই লেখাটাকে আপনি ঠিক মানে এই যে সেলের একটা উইথ নিশ্চয়ই আছে, আপনি চাইলে সেলের উইথ বাড়াতে পারেন, এই যে এরকম বাড়াতে পারবেন, সেলের উইথ আপনি বাড়াতে পারবেন, অথবা আপনি আরেকটা কাজও করতে পারেন, সেটা হচ্ছে র্যাপ টেক্সট। র্যাপ টেক্সট এই জিনিসটার কাজ কি, আপনি যতটুকু লিখেছেন সেই লেখাটা যাতে এই সেলের বাইরে না যায়, অর্থাৎ আপনি লিখছেন অনেক বেশি কিন্তু আপনার সেলের উইথ হচ্ছে কম, ও হচ্ছে উইথের সাথে নিজেকে কি করবে, অ্যাডজাস্ট করবে, কন্টেন্টকে উইথের সাথে সেলের অ্যাড্রেসের সাথে এক্সটেন্ড করে, এটা আসে র্যাপ টেক্সট মানে কি। ঠিক আছে, আচ্ছা, এবার এক্সেলের যেহেতু অনেক কাজ আছে, এখন আমি যদি আজকে সারাদিনও লেকচার দিই তাও মনে হয় না এক্সেল শেষ হবে। তো তার জন্য আমরা কি করব, আমরা একটা প্র্যাকটিস শিট নিব, ওই প্র্যাকটিস শিট নিয়ে ওইটাতে যা যা কাজ আছে সেই কাজগুলো করব, কাজ করার মাধ্যমে আমরা যতটুকু শেখার শিখে নিব। ঠিক আছে, ফর্মুলা হচ্ছে এই জিনিস যে আপনি a প্লাস বি বা 21 প্লাস 23 আপনি যোগ করলেন, হ্যাঁ, সেটা আপনি সেল অ্যাড্রেসের থ্রুতে যোগ করলেন, এই যে এইভাবে লিখে দিলেন, এইটাকে আপনি লিখলেন, এটা হচ্ছে আপনি ম্যানুয়ালি লিখলেন, যোগ করতে হবে এটা বুঝাচ্ছেন, এবং ম্যানুয়ালি আপনি যোগ লিখলেন, এটাকে বলা হচ্ছে ফর্মুলা। এখন আপনি একই কাজ E1 আর E2 কে নিয়ে কাজ করবেন,
কিন্তু আপনি লিখবেন কি সাম, সাম লিখবেন, সাম E1, E2, এটাকে বলা হচ্ছে ফাংশন লিখলেন। ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন আমি একটা জিনিসের অ্যাভারেজ করব, একটা জিনিসের অ্যাভারেজ করব, আমি কি করব? অ্যাভারেজ করার লেখার সময় আমি এভাবে লিখব, ধরেন E1 প্লাস E2, আমরা যেভাবে নর্মালি ম্যাথমেটিক্সে জানি, ডিভাইডেড বাই 2 লিখতে পারি না? এটাই তো আমার অ্যাভারেজ। আবার আমি এভাবে লিখতে পারি, সাম E1, E2 ডিভাইডেড বাই 2 লিখতে পারি না? আবার এইভাবেও লিখতে পারি, ইজ ইকুয়াল টু অ্যাভারেজ, বলতেছি এটার জন্য লেখা আছে, তারপর আমি বলে দেব। আচ্ছা, অ্যাভারেজ লিখতে পারি না? তাহলে আগে বুঝতে হবে, তারপর তো লিখতে পারবেন। হ্যাঁ, এখন দেখেন এটাকে কি বলে? ফর্মুলা। এটাকে কি বলবেন? নো, দিস ওয়ান ইজ অলসো ফর্মুলা উইথ ইউজিং ফাংশন। আপনি ফাংশন ইউজ করছেন, আপনি ফাংশনকে কল করেছেন, কিন্তু লিখছেন কিভাবে? ডিভাইডেড বাই 2 দিচ্ছেন না? আর এইটাকে আপনি বলবেন হচ্ছে কি ফাংশন। নো, আমি বলি ফাংশন ফর্মুলা প্লাস মাইনাস থাকবে তো অবশ্যই, সেটা তো ঠিক আছে, ফর্মুলা এবং আর এটা হচ্ছে ফর্মুলা। কেন আমি এটাকে ফর্মুলা বললাম, ফাংশন ইউজ করে কেন ফর্মুলা বলতেছি? আপনি ফর্মুলা লেখার সময় ফাংশন ইউজ করতে পারেন, ফর্মুলা লেখার সময় আপনি ফাংশন ইউজ করে ডিভাইডেড বাই 2 দিলেন, ডিভাইডেড বাই 5 দিলেন, দ্যাট ইজ অলসো আ ফর্মুলা। কেন ফর্মুলা? কারণ আপনি ফাংশন ইউজ করে কোন একটা ফর্মুলা লিখছেন, মানে আপনি ম্যানুয়ালি যা লিখবেন সেটাই হচ্ছে আপনার ফর্মুলা। আর আপনি অনলি ফাংশন কল করছেন, তখন সেটা হবে ফাংশন। বুঝতে পারছি? ম্যানুয়ালি লেখা যে কোনো কিছুই হচ্ছে আপনার ফর্মুলা। আপনি লিখলেন সাম ডিভাইডেড বাই 2, দেন ইনটু যেটা হবে তারে আবার 2 দিয়ে গুণ করলেন, এভারেজে আবার 2 দিয়ে গুণ করলেন, রাইট? করতে পারি না? আমার প্রয়োজনের খাতিরে আমি করতে পারি না? তাহলে সেটা হচ্ছে আমার কি ফর্মুলা। আপনি যখনই ওই স্যার যেটা বলে যোগ বিয়োগ গুণ ভাগ লিখবেন, তখনই সেটা হয়ে যাবে কি ফর্মুলা। আর আপনি শুধু ফাংশনকে কল করছেন, আপনি এভারেজ করলেন, আমি বললাম যে দুটো সংখ্যার মধ্যে মিনিমাম সংখ্যাকে বের করো, মিন ফাংশন ইউজ করলাম, আমি দুটো সংখ্যার মধ্যে ম্যাক্স ফাংশনকে ইউজ করলাম, সেটাই হচ্ছে ফাংশনকে কাজ করছে। তার মানে এগুলো হচ্ছে আমার কি ফাংশন। শুধু ফাংশনকে যখন কল করব তখনকে আমরা বলবো এটাকে ফাংশন। এখন আমি কিভাবে লিখবো, রিটেনে কিভাবে লিখবো? আমি লিখবো যে আমরা যে কোনো ফর্মুলা হচ্ছে এমন জিনিস যেটাকে আমরা ইউজ করে, মানে আমরা ফাংশনের ক্ষেত্রে লিখবো যে প্রি ডিফাইন এনি ফর্মুলা। এক্সেলে প্রি ডিফাইন যে কিওয়ার্ড গুলো আছে সেগুলোকে আমরা বলি হচ্ছে ফাংশন। আর ফর্মুলা হচ্ছে আমরা যে কোনো সেলকে আইডেন্টিফাই করে যখন কোনো ক্যালকুলেশন করি, আমরা তো যোগ বিয়োগ গুণ ভাগ লিখতে পারবো না, আমরা বলবো যে কোনো সেলকে আইডেন্টিফাই করে আমরা যখন কোনো ক্যালকুলেশন করি সেটাকে আমরা বলবো হচ্ছে ফর্মুলা। আর ফাংশন কি অলরেডি সেট করা আছে, প্রি ডিফাইন কিওয়ার্ড ইউজ করে আমি যে ক্যালকুলেশনটা করব সেটাকে বলা হবে ফাংশন। ঠিক আছে, বলেন। নো, আমরা সেলগুলোকে চিনে দিব, আমরা এভাবে যোগ কমাও দিব না। আমরা কি করব? এই যে দেখেন আমরা কি করব, সাম সাম কথাটা লিখব, লিখে এখান থেকে সেলকে জাস্ট চিনিয়ে দিব, টান দিয়ে দিবেন, যত সেল চিনাবেন তত সেলই সে নিয়ে নেবে। আপনি 200 সেল চিনান, 200 সেলই নিয়ে নেবে।
বুঝতে পারছি? তাহলে আমরা বুঝতে পারলাম। এখন আমি আপনাদেরকে এরকম একটা শীট দিব। এই শীটের মাধ্যমে আপনারা অনেক কিছু দেখবেন, বুঝবেন, বুঝে তারপর আমরা কাজ করব। হ্যাঁ, তাহলে আমরা আরো বেশি ভালো করে বুঝতে পারবো। এখন আমি যদি এখানে লেকচার দিই, অনেক লেকচার দেওয়া যাবে, বাট আমরা যদি কাজের থ্রুতে লেকচার দিই তাহলে দেখা যাবে যে আপনারা অনেক কিছু বুঝবেন এবং বুঝে আমাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন। ওকে, তো আমাকে না, আমাকে সময় দিতে হবে না, অ্যাকচুয়ালি আমি এখান থেকে প্রিন্ট করে নিচ্ছি। এটা হচ্ছে আমার এক একটা শীট। একটা বিষয় খেয়াল রাখবেন, একটু খেয়াল করি, আবার একটু খেয়াল করি। হ্যাঁ, আমি করার সুযোগ দিব আপনাদেরকে, অনেক সুযোগ পাবেন, সমস্যা নেই। এটা হচ্ছে আমার একটা শীট। এই শীটে এগুলাকে বলা হয় পুরো, এই যে এক্সেলটা, এই পুরো এক্সেলটাকে আমরা বলবো হচ্ছে ওয়ার্ক বুক। ওয়ার্ক বুক। বুকের ভিতরে কয়টা, ওয়ার্ক বুকের ভিতরে অনেকগুলো শীট থাকতে পারে, এটাকে বলা হয় ওয়ার্ক বুক। ওয়ার্ক বুক, পুরো এক্সেল ফাইলটাকে বলা হয় ওয়ার্ক বুক। এগুলো কিন্তু রিটেন এবং এমসিকিউ উভয়ের জন্য ইম্পর্টেন্ট, সরি, রিটেন এবং ওরাল। আর ওয়ার্কশিট যদি আপনি বলেন তাহলে আপনি বলবেন কি, পার্টিকুলার এক একটা ওয়ার্ক বুকের ভিতরে, এই যে দেখেন শীট 1, আবার প্লাস সাইনে ক্লিক করলে শীট 2, প্লাস সাইনে ক্লিক করলে শীট 3 বের হচ্ছে। এই প্রত্যেকটাকে বলা হয় ইন্ডিভিজুয়াল শীট। অর্থাৎ আপনি এখানে লিখলেন সেকশন এ, এখানে লিখলেন সেকশন বি, এখানে লিখলেন সেকশন সি। হ্যাঁ, অথবা ফার্স্ট ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, সেকেন্ড ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, থার্ড ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। এভাবে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট শীট তৈরি করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমি যখন আমার এখানে যে ওয়ার্কশিটটা আমি পেয়েছি, মানে আজকে যে আপনাদেরকে একটা টাস্ক দিয়েছি, অ্যাকচুয়ালি আজকে আমরা দুটো টাস্ক করব, এটা হচ্ছে ফার্স্ট টাস্ক। এই টাস্কে দেখেন আমার এরকম একটা ফিগার আছে, তাই না? এই যে এরকম একটা ফিগার আছে, কি দিয়ে করেছি, এখানে টেবিল দিয়ে করেছি। তাহলে এগুলো আমার কি, এক একটা কলাম, আর এই পাশগুলো কি আমার রো। 10টা রো আছে, 10টা কলাম আছে। আমি প্লিজ সবাই একটু আমার দিকে ফোকাস করেন, যার যেটা কাজ করতেছেন করেন। আপনারা কাজ করতে পারেন, কাজ হয়তো অনেকেই জানেন, সমস্যা নাই, বাট আমার কাছ থেকে জাস্ট কত এফিশিয়েন্টলি কাজটা করা যায় আমি জাস্ট সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ওকে, আচ্ছা, দেখেন আমার এখানে কতগুলো রোল আছে, নেম আছে, সেকশন আছে। তার মানে আমার কলামের ঘরে রোল, নেম, জেন্ডার, সেকশন, মার্কস। যখনই কোনোটা শীট পাবেন, সেই শীটে কয়টা রো আছে, কলাম আছে, এটা একটু হিসাব করে নেবেন। 1 2 3 4 5 6, 6, আর এখানে 11টা রো আর 6টা কলাম। আরো কলাম দরকার হতে পারে, সেটা যখন দরকার হবে তখন দেখবো। আপাতত চেহারা হিসেবে
ছবিতে যা আছে তাতে দেখা যাচ্ছে যে কয়টা কলাম, 1 2 3 4 5 6, 6টা কলাম। ঠিক আছে, তাহলে আমি কি করব, আমি প্রথমে তো এগুলো নর্মালি এরকম থাকে তাই না, এরকম সাদা সাদা থাকে, রাইট? কোনো বর্ডার মর্ডার থাকে থাকে না। আমরা এটাকে বর্ডার ফর্ডার করে নিব। কিভাবে করব, আমরা 1 2 3 4 5 6 এই 6টা কলাম আমরা রাখলাম। বাকি যে কলামগুলো আছে সেগুলোকে আমরা, যদি এই যে বর্ডার করে দিয়েছি, এখন আমরা কি করতে হবে, নো বর্ডার করলেই বর্ডার চলে যাবে, নর্মাল শীটের মতো হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখানে কি করলাম, 1 2 3, আর এখানে আমরা জানি যে 11টার মতো যাবে আমাদের রো। আমরা এইভাবে এটাকে অল বর্ডার করে নিলাম, অল বর্ডার করে নিলাম যাতে করে এটা ফোকাস হয়, মানে এরকম সাদা সাদা না থাকে, একটু ফোকাস হয়। এবার আমি এখানে নিব রোল, তারপরে ট্যাবে ক্লিক করলে পরের ঘরে যাবে, ট্যাবের ক্লিক করলেই পরের ঘরে যাবে। নেম, ট্যাবে ক্লিক করলেন, তারপর কি আছে, জেন্ডার সেকশন মার্কস, জেন্ডার সেকশন, কাকে কপি করে পেস্ট করব, তার টাইপ করতে হবে না প্রতিদিন, কি প্র্যাকটিস কপি পেস্ট করতে পারবো, মার্কস পাস ফেল, FAILED ফেল। এই পুরো শিটই আমার করা আছে, দিয়ে দিয়ে কপি পেস্ট করে, তার তো শেখানো হলো না। সূত্র দিয়ে দিয়ে আপনারা দেখে দেখে করে ফেলেন, আপনি পারবেন, কিন্তু আর বাকি 5 জন যারা নতুন শিখতে আসছে তাদের কি হবে, তাহলে হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে কত দ্রুত টাইপিং করতে হয় এই বিষয়টা দেখাতে চাচ্ছি। আমরা অনেকে আছি, আপনাদের মধ্যে অনেকে আছেন, আপনি হয়তো বা আপনার মতো অনেকে আছে যারা পারে, কিন্তু যারা আছে নতুন আজকে এক্সেল ধরছে, এই ফার্স্ট সে এক্সেলটা চুজ করছে, তাকে তো দেখাতে হবে যে কিভাবে দ্রুত টাইপ করতে হয়। টাইপিং ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, জেন্ডার আপনি দিয়ে দিলেন। এবার দেখেন আমি কিন্তু সবগুলা ঘরকে আমি প্রথমে লিখেছি, প্রথমে টাইপ করে লিখেছি, তারপর কিন্তু বোল্ড দিয়েছি, আগে কিন্তু বোল্ড করিনি, খেয়াল করছেন কিনা। আমি এভাবে প্রথমে সবগুলো লেখা লিখেছি, লিখে কি করেছি, প্রত্যেকটা ঘরকে একসাথে চুজ করেছি, চুজ করে বলেছি বোল্ড করে দাও, বোল্ড হয়ে গেল। ঠিক আছে, তারপরে আপনি যা ম্যানুয়ালি করার করবেন সেটা সমস্যা নাই। মার্কস পাস, ওকে। আচ্ছা এখন দেখেন, এই যে আমি তুললাম, এখন এখানে প্রথম রোলে কি আছে, রোলে থাকে 1 2 3 4 10। ঠিক আছে, তাহলে আমি শুধু 1 লিখবো, 1 লিখবো, লেখার পরে দেখেন 2 এভাবে লিখতে পারি, 2 3 4 লিখতে পারি, বাট আমি চাইলে 1 লেখার পরে আমি এভাবে ক্লিক করব, ক্লিক করে এই দেখেন অনেকগুলো সাইন আসে, অ্যাক্টিভ সেলের চারপাশে অনেকগুলো সাইন আসে, এই যে একটা সাইন প্লাস সাইন আসছে, আরেকটা আসে নেভিগেশন সাইন, এই যে আরেকটা নেভিগেশন সাইন আসে, এই যে নেভিগেশন সাইন দেখতে পাচ্ছেন কি, আরেকটা আছে হচ্ছে প্লাস সাইন আসে, প্লাস সাইন, এই যে দেখেন চিকন করে একটা প্লাস সাইন আছে, আপনি যদি এটাতে ধরে এভাবে টান দেন সব 1 1 চলে আসছে, রাইট? এটাকে বলা হয় কপি করার জন্য, মানে আপনি কি চাচ্ছেন, ফরম্যাটিং দিবেন, কি ফরম্যাটিং দিবেন, আপনি বলবেন যে আমি ফিল সিরিজ চাচ্ছি, ফিল সিরিজ চাচ্ছি, ফিল সিরিজ মানে কি, 1 থেকে 10 ফিল করো। ঠিক আছে, প্লাসটা এভাবে জাস্ট এভাবে সেলে ক্লিক করে আপনি জাস্ট এইটা ধরে একটা টান দিবেন, তাহলেই চলে আসবে। এটাকে বলা হবে, আপনি কপি সেল দিলে আপনি এক যা লিখে আসছেন সেই কপিটাই হবে, এক 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 আসবে, কিন্তু আপনি যদি বলেন যে আমি ফিল সিরিজ চাচ্ছি, দ্যাট মিনস আপনি সবাইকে এটার একটা ফিল সিরিজ চাচ্ছেন, মানে রোলগুলো চাচ্ছেন। এখন এই যে রোলটা আপনি দিলেন, আপনি ম্যানুয়ালি 1 2 লিখতে পারেন, সময় লাগবে, এই জন্য এইভাবে করবেন। এই যে আপনি যখন এখানে ধরে এইটা দিলেন, টান দিলেন, টান দেওয়ার পরে এই যে দেখেন একদম নিচে
সিলেক্ট করে নেবে। হ্যাঁ হ্যাঁ, এই যে নিচে একটা দেখেন অ্যারো সাইনের মতো আসে, ফিল সিরিজ। আমার এখানে খেয়াল করেন, এই যে দেখেন এই সাইনটায় এইটুকু আসলো, আসার পরে এই সাইনটা ক্লিক করবেন, ফিল সিরিজ দিবেন, ফিল সিরিজ হয়ে গেল। ওকে, একটা ডিজিট লিখে টান দিলেই হবে। হ্যাঁ সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ সেটাও করতে পারেন, যদি সেটা হয় হয়ে যাবে। আচ্ছা, টান দিলে চলে আসবে, ঠিক আছে, তাহলে ও বুঝে নেয় যে এখানে সিরিজ করতে হবে। আচ্ছা, এরপর দেখেন এটাকে আমরা একটা অ্যালাইনমেন্ট ছিল না একটু আগে, সরি অ্যালাইনমেন্টে ছিল। এখন আমি বললাম কি এটা কোন অ্যালাইনমেন্টে আছে, আমার এখানে এই পুরো সেলের ক্ষেত্রে এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্টে আছে। আমি যদি মিডল আনতে চাই, আপনি পুরো সেলকে ক্লিক করবেন, একটাকে না, পার্টিকুলার একটাকে না, তখন আপনি কলাম ধরে সিলেক্ট করবেন। আপনারা আগে দেখেন, আমি আবারও বলতেছি, আপনারা কিন্তু সাথে সাথে কাজ করার চেষ্টা করতেছেন। কলাম ধরে এভাবে ক্লিক করবেন, সবাই মাঝখানে চলে আসবে। আপনি লেফট সাইডে নিবেন, সবাই লেফট সাইডে চলে যাবে। রাইট সাইডে মাঝখানে নিবেন, মাঝখানে চলে আসবে। রাইট সাইডে নিবেন, রাইট সাইডে চলে আসবে। ওকে দিলাম। এরপর যেটা হচ্ছে আমার নেম, আপনি নাসিম করিম যা আছে সেটা আপনি তুলেন, জেন্ডার আছে জেন্ডার তুলেন, এবিসিডি যা আছে সেটা আপনি তুলে ফেলেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো যেহেতু এখানে বলছে, আমরা হচ্ছে এদেরকে কপি করে নিয়ে আসবো, কপি করব, কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট হচ্ছে কি, ম্যাচ ডেস্টিনেশন থিম ফরম্যাট দিতে পারেন, যেটা দিবেন দিবেন, হয়ে যাবে। হয়ে গেল, টাইপ করলাম না, কিন্তু অ্যাকচুয়ালি আমাকে টাইপ করেই দিতে হবে, ঠিক আছে। পরীক্ষার দিন কপি পেস্ট যত করবেন, নিজের বিপদ নিজে ডেকে আনবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে জেন্ডারের ক্ষেত্রেও একই, আপনার এখানে মেল ফিমেল যা আছে আপনি সব কিছু করে ফেলবেন, মেল লিখবেন ফিমেল লিখবেন, ঠিক আছে, লিখে ফেললাম, সেকশন দিলাম, পেস্ট। মার্কস আপনি লিখবেন 80, 80 লিখে একটা এন্টার দিবেন, 95 লিখবেন, একটা এন্টার দিবেন, 70 লিখবেন, এন্টার দিবেন। এন্টার দিলে নিচে যাবে, আর ট্যাবে ক্লিক করলে কি হবে, পাশে যাবে, এটা খেয়াল রাখবেন। ম্যানুয়াল যে আমাদের এই কিবোর্ডের কিন্তু নিউমেরিক সংখ্যা লেখার জন্য একটা আলাদা করে জায়গা আছে, ওখান থেকে যত দ্রুত সম্ভব দিবেন। ওকে দিয়ে দিলাম, মার্কস দিলাম, দিলাম। এখন এরা বলছে প্রথম যে ঘরটায় আসছে সেখানে আসি, সেখানে এসে তারা বলল টোটাল মার্কস, টোটাল মার্কস বের করতে বলছে। তার মানে কি বলতেছে বলেন তো, টোটাল মার্কস কিভাবে পেতে পারি আমরা, সাম করব, তাই না, সাম করব। তাহলে সাম আমরা ওই দুই ভাবে করতে পারি, আমরা ম্যানুয়ালিও করতে পারি, আবার কি করতে পারি, এখন আমার এখানে তো জায়গা নেই, রাইট, আমার আছে এখানে আছে পাস আর ফেলের একটা ঘর, জায়গা তো নেই, তাহলে আমরা কি করব, ইনসার্ট করব। আমরা চাইলে আমাদের প্রয়োজন মতো ইনসার্ট করতে পারি। কিভাবে বলা আছে দেখেন, এখানে একদম লাস্টে বলা আছে ইনসার্ট কলাম ইফ নিডেড, মানে আপনার যদি প্রয়োজন হয় আপনি কলাম ইনসার্ট করেন, আপনাকে অ্যালাউ করতেছে। এখানে যা যা বলা থাকবে এই প্রত্যেকটা জিনিসই আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে, এটা মনে রাখবেন। আমরা আস্তে আস্তে আরো শীট দেখবেন, শীট দেখলে আরো বুঝতে পারবেন। তাহলে আমি এখানে মার্কসের জায়গায় এখন আমি একটা নতুন ইনসার্ট নিলাম, যে ঘরটা ইনসার্ট নিব দিব চলে আসবে, এটা হলো সামনে আসলো, আমার তো সামনে দরকার নেই, আমার কি দরকার, পিছনে দরকার। তাহলে ইনসার্ট এই, এখানে আমি লিখলাম টোটাল মার্কস, ঠিক আছে। এখন এই যে টোটাল মার্কসটা লিখবো, এটা কি করতে হবে, এটা তো হলো এক একটা বার। এখন তো আমার এখানে কি এই নাসিমের জন্য ডুপ্লিকেট মার্কস আছে, নাই, শুধু নাসিম একাই আছে। আমাকে চাচ্ছে কি পুরা ব্যাচে কত টোটাল মার্কস হচ্ছে সেটা জানতে চাচ্ছে, রাইট। তখন আমরা কি করি, এখানে
এভাবে এটা লিখি না, আমরা এইভাবে লিখতে পারি। দেখেন খেয়াল করেন, আবারও বলতেছি, খেয়াল করেন, ইজ ইকুয়াল টু লিখে আপনি সাম লিখবেন, সাম, তাই না? তারপর আপনি কিভাবে চিনিয়ে দিবেন? এদের সবাইকে টেনে চিনিয়ে দিবেন। এখানে সাইনের একটা ব্যাপার থাকে, আপনি যদি সেটা না করতে চান আপনি সরাসরি শিফট চেপে অ্যারোতে ক্লিক করবেন, সাম হয়ে গেল। ইজ ইকুয়াল টু সাম লিখে সবাইকে চিনিয়ে দিলাম, যেটা হচ্ছে আপনার সামের জন্য। ইনসার্ট রোটা দেখাতে হবে। আচ্ছা, ইনসার্ট রো হচ্ছে আপনি এইখানে যেখানে ইনসার্ট করবেন তার ঠিক আগের ঘরটায়, মানে আমার তো এখানে মার্কস দরকার, আপনি চাইলে এখন যদি যে একটা কলাম চুজ করলেন, ইনসার্ট করলেন, এন্টার কলাম, আপনি এন্টার কলাম পেয়ে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে কোথায় হলো, পিছনে হলো না? এখন যেই ঘরটার আগে আপনাকে ইনসার্ট করতে হবে তাকে চুজ করলেন, ইনসার্ট করলেন, ঘর চলে আসবে। কে যাচ্ছেন বুঝতেছি না। হ্যাঁ, হ্যাঁ, এই ঘরে বসবে কিনা? না, এখানে বসে যে এই টেবিলের ভিতরেই আপনি তৈরি করতেছেন, এই টেবিলের ভিতরেই আপনি চাইলে কলাম তৈরি করতে পারেন। ঠিক আছে, খেয়াল করেন, আমি পুরো কাজটা শেষ করি তাহলে বুঝতে পারবেন। এখন দেখেন, এই যে টোটাল মার্কস দিলাম, এখন এটা কি পুরো এই একটা নাসিমের ঘরটাকে রিপ্রেজেন্ট করছে কিনা সেটা বলেন। না, এটা সবাইকে রিপ্রেজেন্ট করছে, রাইট? তখন আমরা কি করি, আমরা কি করি, এই প্রত্যেকটা সেলকে মার্জ করি। প্লিজ যারা নতুন করতেছেন একটু দেখেন, কাজ করার পাশাপাশি কাজ করেন না, এতে আপনাদের জন্য লস হবে। পরীক্ষায় কিন্তু আপনি বসবেন, আমি বসবো না, আমি পড়ায় যাব, আপনি অর্ধেক মিস করে যাবেন, এবং তারপর পরীক্ষার দিন জিজ্ঞাসা করলে বলতে পারবেন না। আপনাকে শুধু কাজ করলেই হবে না, কাজ কিভাবে করছেন সেটার এক্সপ্লেনেশনও তাকে দিতে হয়। অনেক সময় সে যদি বুঝে যে আপনি কারোটা দেখে করতেছেন বা সামহাও আরেকজনেরটা দেখে করতেছেন, তাহলে সে আপনাকে জিজ্ঞাসা করবে, আচ্ছা এই কাজটা কিভাবে করছেন বলেন তো। তখন আপনাকে কিন্তু এক্সপ্লেন করতে হবে। সো আগে দেখেন, দেখে বুঝেন, প্র্যাকটিস করার অনেক সময় পাবেন, আপনি প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, দেখেন এখানে যেটা হচ্ছে টোটাল মার্কস কে আপনি যদি করতে চান, আমার এই ঘর মার্কসটা কোথায় আছে, নাসিমের ঘরে আছে, আমি চাচ্ছি যে না, আমার যেহেতু টোটাল মার্কস পুরো সেলটাকে, পুরো টেবিলটাকে রিপ্রেজেন্ট করছে, সো আমি কি করব, একে মার্জ এন্ড সেন্টার করব। দেখেন শিফট চেপে আপনি অ্যারোতে ক্লিক করলেই কি হয়ে যাবে, পুরো ঘরটা সিলেক্ট হয়ে গেল। এবার মার্জ এন্ড সেন্টার করলেন, তাহলে সে কি করলো, সবগুলোকে একটা বানিয়ে দিল। এবার এটাকে মিডলে নিয়ে আসে, বাস, দ্যাট ইজ, এই সবগুলো মার্কসে রিপ্রেজেন্ট করছে, রিপ্রেজেন্ট করতেছে। ঠিক আছে, আচ্ছা টোটাল মার্কস গেল। এরপরে শিফট, শর্টকাট হচ্ছে শিফট চেপে আপনি চারটা অ্যারোর লাস্টে নিচের দিকের অ্যারোটাকে ক্লিক করবেন। এই যে দেখেন, শিফট চাপলাম, তারপরে প্রথমত সেলটা অ্যাক্টিভ সেল বানিয়ে নিলাম, এই সেলটা হচ্ছে অ্যাক্টিভ সেল, তারপর শিফট চেপে এইভাবে করলাম, তাহলে সে নিচের দিকে ধরলো। আবার যদি পাশে দরকার হয়, শিফট চেপে পাশে, রাইট অ্যারো, লেফট অ্যারো, সব হবে। ঠিক আছে, আচ্ছা সিলেক্ট করলাম। এরপরে আমাকে বলতেছে যে কি বের করতে বলেন তো, পরেরটা কি বলছে, ম্যাক্সিমাম মার্কস। ঠিক আছে, তাহলে আমি কি লিখবো, নিচে কোথায় চলে আসবে, আমি করতে নিষেধ করছি তো বারবার, আপনারা আমারটা দেখেন, দেখার পরে আমি করার সময় দিলে যত সমস্যা আছে সেই সমস্যাগুলো সলভ করবেন। আমি বারবার নিষেধ করতেছি, আপনারা বারবার ওই একটা কাজই করতেছেন। আপনারা প্র্যাকটিস করেন, আমি তো প্র্যাকটিস করে আপনাদের সময় দিব। ম্যাক্সিমাম মার্কস, ম্যাক্সিমাম মার্কস যদি আপনি দেন, তাহলে আপনাকে কি করতে হবে, যে ম্যাক্সিমাম মার্কস এই কথাটা কোথায় চলে গেছে, বাইরে চলে গেছে। তাহলে আমরা র্যাপ ট্যাক্স দিলাম, তাহলে সে কি করবে, বাইরে চলে আসবে, ভিতরে চলে আসবে। এখন আমি বললাম কি, ম্যাক্স ফাংশন ইউজ করলাম, ম্যাক্স, ম্যাক্স ফাংশন ইউজ করলাম। এখন কার উপর করবে,
বিষয়টা হচ্ছে কার উপর করবে, নিশ্চয়ই মার্কসের উপর করবে। তাহলে মার্কসের সেলটাকে চিনে দিব। আপনারা এখানে এখানে টেনও করতে পারেন, এই যে টানাটানিও করা যায়, ঠিক আছে? আপনি টেনও করতে পারেন অথবা শিফট চেপে আপনি ঘরগুলো চিনিয়ে দিলেই সে নিয়ে নেবে, ঠিক আছে? এখন এটাকে মাঝখানে আনার জন্য অ্যালাইনমেন্ট, যে কোনো একটা সেলের অ্যালাইনমেন্ট গুলা বোঝায় হচ্ছে কোথায়, এইটুকু যে রিবন আছে, এটা এক এক এই হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট ট্যাব, ডাটা ট্যাব, এগুলোকে বলা হয় এক একটা ট্যাব। আর এই পার্টিকুলার এই পাঁচটাকে বলা হচ্ছে কি রিবন, রিবন, ঠিক আছে? এখন এই অ্যালাইনমেন্ট রিবনের ভিতরে এখানে নিয়ে আসলেন, তাহলে এটা হয়ে গেল। এবার বলতেছে লোয়েস্ট মার্কস, তাহলে আমাকে আরেকটা সেলে ইনসার্ট করতে হবে, তাহলে আমি কি করব, ইনসার্ট লোয়েস্ট মার্কস। লোয়েস্ট মার্কস, ঠিক আছে? কি করব বলেন তো লোয়েস্ট মার্কসের জন্য? এই নাম্বারগুলোর মধ্যে লোয়েস্ট মার্কস নিব, কি করব, মিন, মিন ফাংশন ইউজ করব, ইজ ইকুয়াল টু মিন। এখন দেখেন এটা কি হচ্ছে, একসাথে রয়ে গেছে। আমরা কি করব, শিফট চেপে তাকে কি করে দিব, মার্জিন সেন্টার করে দিব। তাহলে মিন দিয়ে দিলাম। সেলগুলো কিভাবে চিনাবো, এইভাবে ধরে সবাইকে চিনিয়ে দিব। হ্যাঁ, অথবা আপনি এখানে একটা অ্যারো চিহ্নই আসে ধরার জন্য, আপনি ধরলেই অ্যারো চিহ্ন আসলে লোয়েস্ট মার্কস। তাহলে দেখেন আমি এখানে দেখলাম ম্যাক্সিমাম মার্কস কি 95 কিনা, পেয়েছি, দেখেন তো -95, ঠিক আছে। তারপরে মিনিমাম মার্কস 25 কিনা, পেয়েছি, হ্যাঁ। আচ্ছা, এরপরে বলতেছে থার্ড লোয়েস্ট, সেকেন্ড লোয়েস্ট, ঠিক আছে? আপনারা এইটুকু পর্যন্ত আগে করেন, তারপরে বাকিটুকু করতেছি, ঠিক আছে? ইনসার্ট দেই, আমরা কি লিখবো, থার্ড হাইয়েস্ট মার্কস, মানে এদের মধ্যে থার্ড হাইয়েস্ট মার্কস কে, কি লিখবো, আমার থার্ড হাইয়েস্ট মার্কস লেখার জন্য একই, হ্যাঁ, আমরা এই সেলকে ইয়ে করতে পারি, মার্জিন সেন্টার করে দিব। দেওয়ার পরে থার্ড হাইয়েস্ট মার্কস দেখার জন্য আমরা যে ফাংশনটা ইউজ করব, সেই ফাংশনটা হচ্ছে লার্জ, এল এল এ আর জি, লার্জ ফাংশন। আবার এখন দেখেন প্লিজ, আবারও বলতেছি, বারবার দেখেন, দেখে আবার করার সুযোগ দিব, করবেন। লার্জ দিব, লার্জ ফাংশনটা ইউজ করব। এরপর দেখেন নিচে আমাকে একটা সাজেশন দিচ্ছে, দেখছেন? এই ফাংশনটার আসলে স্ট্রাকচার কি কি, মানে এই ফাংশনটা আপনাকে কি কি জিনিস দেখায় দিতে হবে, কি কি জিনিস চিনিয়ে দিতে হবে, সেটা আপনাকে সাজেস্ট করে। বলতেছে যে তুমি একটা অ্যারেকে চিনাবা এবং কমা দিয়ে একটা কে, একটা প্যারামিটারকে চিনাবা। কে মানে আপনারা হয়তো অনেক সময় জেনে থাকেন, কে মানে কোন একটা প্যারামিটার কে চুজ করে, কে মানে মিন্স প্যারামিটার কি হবে। আচ্ছা, অ্যারে হবে কি, মানে কয়টা সেলের উপরে সে লার্জেস্ট মার্কটা বের করবে। আচ্ছা, কার উপর লার্জেস্ট মার্ক বের করবে, মার্কসের উপর। 10টা ভিতরে অনেক কিছু ভ্যালু আছে, এখানে নেম আছে, জেন্ডার আছে, সেকশন আছে, কিন্তু মার্কস কোথায় আছে, নিউমেরিক সংখ্যা কোথায় আছে, নাম্বার কোথায় আছে, ইতে সেলে, মানে মার্কসে। তাহলে আমরা সবাইকে মার্কসকে চিনে দেব, তাহলে সব মার্কস গুলাকে চিনে দিলাম। দেখেন যখনই আমি মার্কসকে চুজ করে দিছি, কি লিখছে, E2 কোলন E1 E11, রাইট? অর্থাৎ রেঞ্জ নিয়েছে, একটা রেঞ্জ, একটা পার্টিকুলার E2 নেয়নি, কিন্তু একটা সিম্পল একটা রেঞ্জ নিয়েছে, খেয়াল করছেন? E2 থেকে কি দিছে, E11, এই যে E2 থেকে E11 লিখে, E2 থেকে যে E11 লিখেছে, এটাকে আমরা বলি হচ্ছে আর রেঞ্জ, একটা রেঞ্জ। আপনি E2 কমা E3 কমা E4 যদি লিখেন, তাহলে কি হলো, একটা সিকোয়েন্স হলো, রাইট? আর E2 থেকে আমরা এটাও লিখতে পারি, E2 ধরেন E2 থেকে E4, E2 E3 কমা E4, যা মিন করে
সেম জিনিসটাই মিন করে কি E2 থেকে কোলন E4, এটাকে বলা হয় একটা রেঞ্জ, এটাকে আমরা বলি কি রেঞ্জ। এভাবেও লিখতে পারেন, এভাবেও লিখতে পারেন, যদি একই রকম মানে একই সিকোয়েন্সের ডাটাকে নিয়ে আপনি কাজ করেন। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলি, ম্যানুয়ালি লিখি আমরা কমা কমা দিয়ে, আর এটা হচ্ছে এইটারই রেঞ্জকে বোঝাচ্ছি, E2 থেকে E4 একটা রেঞ্জকে বোঝাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে ওরা বলছে অ্যারে, অ্যারে মিন্স আপনারা সাজেশনে যখন বলতেছে লার্জ লেখার পরে সাজেশনে যখন বলতেছে অ্যারে, তার মানে ওরা কি বোঝাচ্ছে আমরা বুঝে নিব, রেঞ্জকে টার্গেট করতেছে। ওরা বলতেছে সাজেশনে, ওরা আমাকে বোঝাচ্ছে যে তুমি একটা রেঞ্জকে সিলেক্ট করে যাও। ঠিক আছে, সেই রেঞ্জটা কি হতে পারে, আমার যেহেতু মার্কস আছে তাহলে আমি মার্কসকে চেঞ্জ করে দিব, মার্কসকে চিনালাম। এবার বলতেছে কে, কে তে আপনি কমা দিয়ে বললেন 3 কেন বললাম, থার্ড লার্জেস্ট মার্কস, দ্যাটস ওয়াই 3। কাগজটা কোথায় স্যার আপনাদের কাছে, কার কাছে? থার্ড লার্জেস্ট মার্কস দিলাম। এবার বলতেছে সেকেন্ড লোয়েস্ট মার্কস, আমি আবারও করতে সময় দিব, আপনারা জাস্ট দেখে যান। ইনসার্ট সেকেন্ড লোয়েস্ট মার্কস, হ্যাঁ না মিনিমাম দিয়ে না, এটা হচ্ছে স্মল নামে একটা কি আছে, স্মল নামে একটা ফাংশন আছে, স্মল স্মল, কেউ কি মানে দেখতে পাচ্ছেন এরকম আছেন, স্মল নামে একটা ফাংশন আছে। এই স্মলের কাজ হচ্ছে একইভাবে দেখেন লার্জের মতোই একটা অ্যারে এবং তার সাথে স্ট্রাকচার কি কমা। আমি এখানে লিখে দেই, তাহলে আমি বলি নতুন ফাইল নেই, এটাতে তো অনেক কিছু লিখে ফেলছি। আমার সেকেন্ড, প্রথমে আমি টোটাল মার্কস বের করছি, টোটাল মার্কসের জন্য আমি কি করছি, ইজ ইকুয়াল টু সাম E2 থেকে E11 দিয়েছি, রাইট? এটা হচ্ছে আমার টোটাল মার্কসের জন্য। আমার ম্যাক্সিমাম মার্কসের জন্য কি দিয়েছি, ম্যাক্স E1 থেকে E7, তাই না, E2 থেকে E11। আমার মিনিমাম মার্কস দিয়েছি ইজ ইকুয়াল টু মিন E2 থেকে E11। ঠিক আছে, আচ্ছা, তাহলে টোটাল মার্কস, ম্যাক্স মার্কস, মিন মার্কস, ওকে। এবার বলতেছি আমার থার্ড হাইস্ট, আমি এগুলাকে একটু মানে বোল্ড করার জন্য আমি এভাবে দিয়ে দিলাম, হ্যাঁ এটা কিন্তু কোনো সূত্র না, এগুলা কিন্তু নোট করতেছি আমি, নোট, ঠিক আছে, নোটের জন্য। আচ্ছা, তারপরে আমরা বলতেছি কি লোয়ার মার্কস তো গেল না, লোয়ার মার্কস অ্যাকচুয়ালি এটা মিনিমাম না, এটা লোয়ার মার্কস বলছে ওরা। তারপরে বলতেছে থার্ড হাইস্ট, থার্ড হাইস্ট ইজ ইকুয়াল টু কি লিখবো, লার্জ, LARG, লার্জ। তারপরে একটা অ্যারে কে বোঝাচ্ছে, স্ট্রাকচারটাকে বলি, এটা হচ্ছে অ্যারে, অ্যারের পরে কে, কে হচ্ছে প্যারামিটার, তাহলে আমার অ্যারে কি হবে, E2 থেকে E11 আর কমা দিয়ে, আমার যেহেতু থার্ড হাইয়েস্ট বলছে এজন্য আমরা দিব হচ্ছে কি 3। ওকে, দিস ইজ কল্ড স্ট্রাকচার, তাই না, আমি এটা নোট ডাউন করে দেই, এটাকে বলা হয় স্ট্রাকচার। এটা কিন্তু কোনো ইয়ের ইয়ে না, স্ট্রাকচার, TURE, স্ট্রাকচার বানান বলে স্ট্রাক, ঠিক আছে, স্ট্রাকচার, ওকে। আচ্ছা, এরপরে আমাকে বলতেছে নেক্সট কি বলতেছে, সেকেন্ড লোয়েস্ট, সেকেন্ড মার্কস ইজ ইকুয়াল টু, আমরা কি লিখবো, স্মল অ্যারে, এটারও স্ট্রাকচার হচ্ছে কি অ্যারে, তারপরে কমা দিয়ে কে,
কমা দিয়ে কে, তাহলে কি লিখবো, ইজ ইকুয়াল টু স্মল E2 থেকে E11 কমা 2, 2 কেন, সেকেন্ড লোয়েস্ট বসে, ঠিক আছে। তাহলে এটা গেল আমার একটা, এই দুটোকে আমরা বলবো স্ট্রাকচার, এটাকেও বলবো আমরা স্ট্রাকচার, ঠিক আছে। ওকে, এরপর দেখেন নেক্সট কি বলছে, মোস্ট ফ্রিকোয়েন্ট নাম্বার, মানে যদি আপনার এখানে কেউ 100 পায়, সেই 100টা কতবার পাইছে, রাইট, সেই 100টা সে কতবার পেয়েছে, এটাই আমার কাছে জানতে চাচ্ছে নাকি, না 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 না, একই সংখ্যা কতবার আছে মোস্ট ফ্রিকোয়েন্ট, যদি হ্যাঁ 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 এটাই, কোন সংখ্যাটা বেশিবার আছে সেটা আপনি বার করতে বলতেছেন আমাকে। ওকে, আচ্ছা দেখেন কি করা যায়, আমরা বলবো যে মোস্ট ফ্রিকোয়েন্ট মার্কস, মোস্ট ফ্রিকোয়েন্ট, ফ্রি কিউ ইউ ই এন টি, ফ্রিকোয়েন্ট মার্কস। আমি যখন করছি আপনারা নোট ডাউন করেন, তারপরে আপনারা নিজেরা করেন, সমস্যা নেই, ঠিক আছে, সমস্যা হলে আমি দেখাই দেব। আচ্ছা, মোস্ট ফ্রিকোয়েন্ট মার্কস এর জন্য আমরা আরেকটা ফাংশন ইউজ করবো। আমি কেন বারবার ফাংশন ইউজ করতেছি, কারণ ফাংশনই আমাদের লাগবে, ওভারঅল দ্য সিচুয়েশন হচ্ছে আপনাকে ফাংশন ইউজ করতে হবে। মোস্ট ফ্রিকোয়েন্ট ফাংশনের জন্য আমরা হচ্ছে মড নামে একটা ফাংশন আছে, মড ইউজ করবেন, আপনি নাম্বার চিনিয়ে দিবেন, সে আপনাকে সবচেয়ে একটা সংখ্যা সবচেয়ে বেশিবার কতবার আসছে সেই সংখ্যাটা চিনিয়ে দিবে। যেমন আমাদের এই ক্ষেত্রে কি 80 হচ্ছে মোস্ট ফ্রিকোয়েন্ট মার্কস, ঠিক আছে। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করেন, এখানে একটা বিষয় দেখার আছে, জানার আছে, এবং এটা কোর্সের অন্তর্ভুক্ত না, বাট আমি তারপর আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে দেখেন, আমি যাই লিখতেছি আমাকে বারবার এই পাশটায় আসতে হচ্ছে, তাই না, মার্কসের জন্য দেখতে হচ্ছে, রাইট, অর্থাৎ আমার সংখ্যা বেড়ে যাচ্ছে না, বারবার আমাকে এখানে আসতে হচ্ছে না, এই যে যেভাবে এভাবে করে দেখবেন স্ক্রলিং করতে হচ্ছে, বারবার বারবার আমাকে কি করতে হচ্ছে, স্ক্রলিং করতে হচ্ছে। আমি আরেকটা সেল বাড়াবো, আমাকে আবার এই পাশে যেতে হবে, গিয়ে মার্কস দেখতে হবে, এটা ভেজাল না, ভিজুয়ালিটিতে একটা ঝামেলা হচ্ছে। এই ধরনের কাজ যখন করবেন, আপনাদের সাধারণত গ্রেডশিট করার সময় এগুলো খুব কাজে লাগবে। আপনারা হচ্ছে এই মার্কসটা থাকবে, আপনি ফ্রিজ হয়ে থাকবে, ফ্রিজ হয়ে থাকবে, মার্কস পর্যন্ত সবকিছু ফ্রিজ হয়ে থাকবে। আপনি যত এদিকে যাবেন আপনার যেন, এই যে এখন দেখেন ফোনটা ফ্রিজ হয়ে আছে, রো নাম্বার গুলো ফ্রিজ হয়ে আছে না, আমি ফ্রিজ করতে চাচ্ছি কাকে, আমার মার্কস পর্যন্ত। তাহলে যাকে ফ্রিজ করতে চাইছেন তার ঠিক আগের ঘরটায় আসবেন, এসে ভিউতে যাবেন, ভিউ ট্যাবে যাবেন, এসে বলবেন কি ফ্রিজ প্যান করে দিবেন। তাহলে দেখবেন কি হয়, আপনি যখনই এদিক থেকে এই পাশে যাবেন, এই যে মার্কস পর্যন্ত সব কি আছে, এখন মার্কস ফ্রিজ হয়ে আছে। যতই আপনি এদিকে স্ক্রল ডাউন করে যাবেন, কে থাকবে, মার্কস পর্যন্ত সবকিছু ফ্রিজ হয়ে থাকবে, ঠিক আছে। আচ্ছা দেখেন, হ্যাঁ ফ্রিজ হচ্ছে কি, আপনাকে ধরেন আমি চাচ্ছি যে ওদের নামগুলো ফ্রিজ থাকবে, বাকি সবকিছু আমি, এই যে দেখেন আমি যখন এখান থেকে স্ক্রল ডাউন করে এই পাশে যাচ্ছি, সরি এখন তো সব একটু ফ্রিজ হয়ে আছে, আমি যখন এই পাশ থেকে এই পাশে যাচ্ছি, তখন আমার দেখেন এইটুক পর্যন্ত ফ্রিজ হয়ে আছে, রাইট, মার্কস পর্যন্ত সবাই ফ্রিজ হয়ে আছে। এখন আমি যদি বলি যে না, মার্কস না, আমার নেম পর্যন্ত সব ফ্রিজ থাকুক, নেম পর্যন্ত সবাই ফ্রিজ হয়ে থাকুক, তখন আমি কি করব, নেম যেহেতু ফ্রিজ করব, তার মানে কি করব, তার আগের ঘরটায় আসব, এসে বলবো কি, আমরা সাধারণত হোম ট্যাবে থাকি, মানে বাই ডিফল্ট আমরা হোম ট্যাবে থাকি, আমাদের ওখান থেকে যেতে হবে কোথায়, ভিউ ট্যাবে যেতে হবে। ভিউ ট্যাবে যাবেন, গিয়ে ফ্রিজ প্যান নামে এই অপশনটায় ক্লিক করবেন, ক্লিক করে বলবেন
ফ্রিজ প্যান। যাকে ফ্রিজ করবেন তার আগের কলামকে চুজ করে ভিউ ট্যাবে গিয়ে ফ্রিজ প্যানকে ক্লিক করবেন, করে দিবেন। তারপর দেখবেন যে আপনি যতই স্ক্রল ডাউন করে এদিকে যান, নাম পর্যন্ত সব কি হয়ে আছে, ফ্রিজ হয়ে আছে। ঠিক আছে, যাতে আমাদের দেখতে সুবিধা হয়, ভিজুয়ালিটির সুবিধা হয়, সেই জন্য আমরা এই কাজটা করি। তাহলে মোস্ট ফ্রিকুয়েন্ট মার্কস আমার চলে আসছে। এবার বলেন এভারেজ মার্কস কিভাবে বের করব? এভারেজ মার্কস এভারেজ দিয়ে বের করব। কাকে চিনিয়ে দিব? মার্কসকে চিনিয়ে দিব। এভারেজ মার্কস ইজ ইকুয়াল টু এভারেজ লিখবেন, মানে ফাংশনকে কল করবেন, ট্যাবে ক্লিক করবেন। এবার আপনার কি দরকার? নাম্বার দরকার। তাহলে সবাইকে নাম্বারগুলোকে চুজ করে দিবেন, সবাই এভারেজ হয়ে যাবে। ওকে, এভারেজ পেয়ে গেলাম। হ্যাঁ, আচ্ছা আমি আবার মার্কসকে ফ্রিজ করি, মার্কসটা ফ্রিজ না হলে দেখা যাচ্ছে না। আচ্ছা এবার দেখেন, আমাকে একটু খেয়াল করে দেখেন, আপনাদেরকে তো দেখতে বলতেছি, আপনারা তো নিজেরাই করতেছেন। আপনাকে বলিনি, যারা করতেছে তাদেরকে বলছি। আর দেখেন এই যে এভারেজ করলাম, আবার ভুল করলাম। এই যে এভারেজ করলাম, এই এভারেজটাকে কত বলছে? 60.7। এখন তারা বলছে যে এটাকে একটা রাউন্ড ফিগার আনতে হবে, অর্থাৎ 60.07। এরপর বলছে 2 ডিজিট রাউন্ড অফ এভারেজ, মানে দশমিকের পরে দুইটা করে ডিজিট থাকতে হবে, দুইটা করে ডিজিট থাকতে হবে। দশমিকের পরে অনেক সময় আমরা দুটা ডিজিট লিখি না। দেখেন এটা লেখার জন্য আমরা এই যে হোম ট্যাবের ভিতরে এটাকে দেখেন ডিক্রিজ ডেসিমাল, তাহলে ডেসিমাল ডিক্রিজ হয়ে যাবে। আবার ইনক্রিজ ডেসিমাল, দশমিকের পরে কয়টা সংখ্যা হবে তার হিসাব নিকাশ করবে কে? এই যে এটা হলো বাড়ালাম, আর এখানে কি করলাম? কমালাম। দুইটা ডিজিট থাকতে বলছে, দশমিকের পরে ডিজিট থাকতে বলছে। ঠিক আছে, তাহলে আমার এভারেজ মার্কস হয়ে গেল। আবার এভারেজ মার্কস হচ্ছে কি, আপনি এভারেজ ফাংশনটা কল করবেন, এ ভিই দেখলেই হবে, এ ভিই আর এ জিই, এভারেজ লিখবেন। দিলাম নাম্বারগুলো কে কে, এখান থেকে দেখেন সব চুজ হয়ে যাচ্ছে, কি অবস্থা? E2 থেকে E11 পর্যন্ত সবাই, তাহলেই হবে এভারেজ। এখন এভারেজের পরে ওরা বলতেছে যে আপনি এটাকে 2 ডেসিমেল প্লেস পর্যন্ত নিয়ে যাবেন, 2 ডেসিমেল প্লেস পর্যন্ত নিয়ে যাবেন, মানে দশমিকের পরে দুইটা ঘর নিয়ে যাবেন। তাহলে আপনি এটা দিবেন, তাহলে দুইটা হবে। যদি কমান ডিক্রিজ করেন তাহলে কমে গেল, আর ইনক্রিজ করলেন বেড়ে গেল। ঠিক আছে, জাস্ট ক্লিক করলেই হবে, ক্লিক করলেই হবে, ও নিয়ে নেবে। ঠিক আছে, আচ্ছা এরপরে বলতেছে নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্ট, কয়টা নাম্বার অফ স্টুডেন্ট আছে আপনাদের গুণায় কয়টা হয়? 10টা। ঠিক আছে, এজন্য আমরা ইউজ করি কি, কাউন্ট নামে একটা ফাংশন আছে, কাউন্ট। দেখেন আমি যদি লিখি নাম্বার অফ স্টুডেন্টস, তাহলে আমি কি করব? মার্জিন সেন্টার করতেছি, ইজ ইকুয়াল টু লিখবো কি, কাউন্ট, COUNT, কাউন্ট, সিম্পল ফাংশন। দেখেন খুবই সোজা, কাকে চুজ করে দিব? এই যে নাম্বারগুলোকে চুজ করতে, রোলগুলোকে চুজ করতে পারেন, আপনার যারে ভালো লাগে তারাই চুজ করবেন, ও কাউন্ট করে দিবে। 10টা দেখা দিচ্ছে, অর্থাৎ মানুষ গুনবেন, মানুষ। আপনাদের এখানে যদি আমি কাউন্ট করি কত হবে? 20, রাইট? আমি সহ 21। তাহলে কাউন্টের কাজ হচ্ছে কি,
সে একটা টেবিলে কতজন মানুষ আছে বা কতজন সংখ্যা আছে তার একটা যোগ করে আপনাকে বলে দিবে। তাহলে এই পর্যন্ত আমি যদি নোটপ্যাডে দেখাই, তাহলে মোস্ট ফ্রিকোয়েন্টের জন্য আমরা কি ফাংশন ইউজ করছি? মড E2 থেকে E11। তাহলে আপনারা দেখেন এই পর্যন্ত যার ভিতরে যা লিখছি বিভিন্ন ফাংশন ইউজ করছি, কিন্তু ভিতরে সেল অ্যাড্রেস কারে চিনাইছি? অলওয়েজ মার্কসকে চিনাইছি, মার্কস, তাই না? মোস্ট ফ্রিকোয়েন্ট মার্কস, সেকেন্ড হাইয়েস্ট মার্কস, থার্ড হাইয়েস্ট মার্কস, সব মার্কসকেই বোঝাচ্ছে। তাই আমরা মার্কস যে সেলে আছে সেই সেলটাকেই চিনিয়ে দিচ্ছি। মোস্ট ফ্রিকোয়েন্ট মার্কসের পরে অ্যাভারেজ মার্কস ছিল, সেটাও লিখে দেই। নাম চুজ করে, হ্যাঁ কাহিনী আছে, এটা ভালো কথা বলছেন, বলতে চাচ্ছিলাম না, তারপরে বলে যাই যে কাউন্ট ফাংশনটা সে হচ্ছে শুধু নিউমেরিক সেল নিয়ে কাজ করে, নাম্বার যেখানে আছে সেটা নিয়ে কাজ করে কাউন্ট ফাংশনটা। আর আরেকটা আছে হচ্ছে কাউন্ট এ। কাউন্ট এ নামে একটা ফাংশন আছে, সে হচ্ছে নাম্বার এবং অ্যালফাবেট উভয় নিয়েই কাজ করে। আপনি যদি কাউন্ট ফাংশন লিখে নিউমেরিক সংখ্যা চিনিয়ে না দেন তাহলে সে কাউন্ট করবে না। যেমন ধরেন আমি যদি এখানে দেই যে কাউন্ট, ধরেন নেমের ঘরগুলো সিলেক্ট করে দিলাম, আমি এখন কি করছি? E2 থেকে E11 করছি। আমি যদি বলি B2 থেকে B11, দেখি সে কি দেখায়, দেখাবে কিনা বলেন? 0 দেখাচ্ছে, কাজ করে। এইটা প্রশ্ন আসে, এই প্রশ্নটা আসে কাউন্ট এ কি করে, কাউন্ট এ ফাংশনটা কি করে, আর কাউন্ট ফাংশনটা কি কাজ করে। হ্যাঁ, এখন যদি আমি এখানে কাউন্টের জায়গায় কাউন্ট এ লিখে দেই, এই যে কাউন্ট এ ফাংশনটা ইউজ করি, তাহলে কিন্তু সে 10 দেখাবে। আর কাউন্ট ফাংশনটা কি করবে? আপনি আইদার রোল থেকে তৈরি করতে পারেন অথবা মার্কস থেকে কাউন্ট করতে পারেন। বুঝতে পারছি? তাহলে কাউন্ট কি ফাংশন কি কাজ করে? পিছন থেকে সবাই বলেন, শুধু নিউমেরিক সংখ্যা মানে নাম্বার নিয়ে কাজ করে। আর কাউন্ট এ হচ্ছে বোথ নাম্বার এবং অ্যালফাবেট ওয়ার্ড সবকিছু নিয়ে সে কাউন্ট করতে পারে। জায়গাটা ভালো কোশ্চেন, অ্যান্সারে হয়ে গেল। এভাবে কোশ্চেন করলে অনেক সময় অনেক ভালো ভালো জিনিস চলে আসবে, যেগুলো আপনাদের বোথ রিটেন এবং ওরালে লাগবে। তারপর নাম্বার অফ স্টুডেন্টস, আমি এটা দিয়ে রাখবো, আপনারা সুন্দর মতো আপনাদেরকে দেখে দেখে করে ফেলবেন। নাম্বার অফ স্টুডেন্ট কি? কাউন্ট। ওকে, আচ্ছা এবার বলতেছে যে এবার থেকে একটু কমপ্লেক্স, এবার থেকে একটু কমপ্লেক্স বলতেছে টোটাল মার্কস বের করো কার? সেকশন এ এর টোটাল মার্কস বের। আমরা একটু আগে টোটাল মার্কস বের করছি না? কি দিয়ে বের করছি? এখন কি দিয়ে বের করবো? গুড, কে বললেন? হ্যাঁ, এখন আমরা টোটাল মার্কস দিয়ে বের করব, কিন্তু ইউজ করব কি? সাম ইউজ করব, বাট এখন আমরা ইউজ করবো হচ্ছে সাম ইফ। সাম ইফ কি করবে? স্ট্রাকচার গিয়ে দেখে আসি, দাঁড়ান। সাম ইফের স্ট্রাকচার কি এটা আগে দেখে আসি। ইজ ইকুয়াল টু সাম ইফ। এই ফাংশনটা যখন আমি করি তখন দেখেন কি বলে, বলে একটা রেঞ্জ বের করো, একটা রেঞ্জ। রেঞ্জ রেঞ্জ মানে কি? কার উপরে সে
দেখবে, হ্যাঁ সীমা সীমা, হ্যাঁ রেঞ্জ মানে একটা কিছু একটা, ওই যে অ্যারে বলছিলাম, অ্যারে, অ্যারে বা রেঞ্জ একই জিনিস, মানে কোনো একটা সীমা রেখা, হ্যাঁ সীমার মধ্যে। তারপর বলতেছে একটা ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া কি হতে পারে বলেন তো? এ, ইয়েস ক্রাইটেরিয়া হচ্ছে এ। এরপর বলতেছে সাম রেঞ্জ, সাম রেঞ্জ কি হতে পারে বলেন তো? মার্কস গুলা কাকে যোগ করবেন, প্রথম হচ্ছে কাকে, একটা রেঞ্জ বলতেছে, তারপর একটা ক্রাইটেরিয়া বলতেছে, এবং তারপর বলতেছে যোগ করার ঘরটাকে চিনে দাও। তাহলে সাম ইফের যদি স্ট্রাকচার আমরা দেখি, প্রথমে বলতেছে একটা রেঞ্জ, তারপর বলতেছে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া বানান কি CER, ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া, তারপর CR, এটা ক্রাইটেরিয়া, হ্যাঁ ক্রাইটেরিয়া। এরপরে বলতেছে কি সাম রেঞ্জ। আচ্ছা এইটুকু আমরা বুঝতেছি যে সাম রেঞ্জ মানে কি, তোর মার্কসের ঘরগুলো রেঞ্জ হবে, ক্রাইটেরিয়া মানে সেকশন এ হবে। এখন এই সেকশন এ কে কোথায় খুঁজবো, সেই রেঞ্জটা দিতে বলছে কাকে, এই যে এটা, তাই না? তাহলে এই রেঞ্জটা কি হবে বলেন তো আপনাদের ক্ষেত্রে, আইডিয়া করে বলেন তো। সেকশনের ঘরটাই হবে আমার রেঞ্জ। রেঞ্জ, এই রেঞ্জে আমি কাকে খুঁজবো, সেকশন এ কে খুঁজবো, তাই না? বুঝতে পারছি, এই কনসেপ্টটা কিন্তু সামনে কাজে লাগবে। আবার যদি না বুঝেন আমাকে বলেন, আমি বুঝে দিই। আচ্ছা বলতেছি, 1 মিনিট। এ কে চুজ করে দিলাম। আচ্ছা এ লেখার সময় আমি কেন অ্যাপোস্ট্রোফি এস দিলাম বলেন তো? এ, এ হচ্ছে একটা অ্যালফাবেট, এই অ্যালফাবেট আমি বুঝি, অ্যালফাবেট আপনি বুঝেন, ইংলিশে অ্যালফাবেট শিখছি তাই আমরা বুঝি, কম্পিউটার কিন্তু অ্যালফাবেট বুঝে না। ওকে বোঝানোর জন্য, এটা যে একটা অ্যালফাবেট সেটা বোঝানোর জন্য কি স্ট্রিং এর, এটাকে বলা হয় স্ট্রিং, অর্থাৎ আপনি একে একটা কোটেশন মার্কসের ভিতরে দিবেন, তখন ওরা ওটাকে একটা অ্যালফাবেট হিসেবে চুজ করে। আপনি যদি এভাবে এ লিখে দেন তাহলে ও এ বুঝবে, এ বুঝবে, কিন্তু আপনি যদি মানে অ্যালফাবেট হিসেবে বুঝবে না, কিন্তু মানে A1 এভাবে বুঝবে আর কি, A1 এরকম বুঝবে, ওদের একটা সেল বুঝবে। বাট আপনি যদি বলে দেন যে আমার এ হচ্ছে একটা ক্রাইটেরিয়া, মানে একটা টেক্সট, একটা অ্যালফাবেট, তখন আপনাকে কিসের ভিতরে রাখতে হবে, কোটেশন সাইনের ভিতরে রাখতে হবে। এবার আমি রেঞ্জ বললাম, এবার আমাকে বলতেছে যে তুমি ঠিক আছে রেঞ্জ বলছো, ক্রাইটেরিয়া বলছো, এবার সাম কাকে যোগ করবে, মার্কস গুলাকে যোগ করে দিবে। আমার এখানে কি একটা সমস্যা হচ্ছে, বারবার অন্য সেল গুলো চুজ হয়ে যাচ্ছে। না, ডি কেন হবে বলেন? সেকশন, পুরো সেকশনটা কোথায় আছে, সেকশন কিন্তু মার্ক ইতে নাই, আছে ডিতে আছে, তাহলে আমরা এটাকে সেকশন দেবো। আবার বলছি, সাম ইফ অর্থাৎ সাম করবে, যোগ করবে, কিন্তু কিসের উপর, পার্টিকুলার একটা কন্ডিশনের উপর করবে, পার্টিকুলার একটা, যদি বলতো বি সেকশনের উপর করতে তাহলে কি দিতাম, কোটেশন সাইনের ভিতর কি দিতাম, বি দিতাম। যদি বলতো যে শুধু মেল ফিমেলের উপরে করো তাহলে কোটেশন সাইনের উপর কি দিতাম, মেল ফিমেল, তাহলে আমি কি বলতাম, জেন্ডারের ঘরটাকে চুজ করতাম এবং কোটেশন সাইনের মাঝখানে কি দিতাম, মেল, আর না হয় ফিমেল দিতাম। বুঝতে পারছি? আচ্ছা তাহলে কি বলতেছে, যোগ করো, পার্টিকুলার একটা ক্রাইটেরিয়ার উপর যোগ করো, কাকে যোগ করতে হবে তাকে বলে দাও। তাহলে আমি যদি এখানে লিখি তাহলে সাম ইফ রেঞ্জ হচ্ছে সেকশনের সেল অ্যাড্রেস, সেকশনের সেল রেঞ্জ, কমা দিয়ে সেকশন এ, কমা দিয়ে মার্কসের সেল রেঞ্জ। বুঝতে পারছি? সেলের, সেকশনের সেল রেঞ্জ অর্থাৎ এ সেকশনের জন্য সেকশন নিলাম, যদি বলতো টোটাল মার্কস অফ
মেল স্টুডেন্ট, তাহলে কি লিখতাম? is equal to sum if, right? সেকশনের সেল রেঞ্জ দিতাম, কার সেল রেঞ্জ দিতাম? জেন্ডারের সেল রেঞ্জ, কমা মেইল। মেইল যেহেতু একটা ওয়ার্ড, তাহলে অবশ্যই তাকে কি করতে হবে? কোটেশন, মানে এটাকে বলা হয় ডাবল কোটেশন। ডাবল কোটেশনের শুরু, ডাবল কোটেশনের শেষ, দেন কমা। অনেকে কি করবেন, ডাবল কোটেশনের আগে কমা দিবেন। নো, ডাবল কোটেশন শেষ শুরু, ওয়ার্ড, ডাবল কোটেশন শেষ, তারপরে কমা, তারপরে মার্কসের সেল রেঞ্জ, রাইট? বুঝতে পারছি? কনফিউশন আছে কারো? এবার এক্সেলে এখানে আগে লিখে যাই। তাহলে আমার এটা তো আমি ড্যামি দেখালাম, এটা তো আমার লাগবে না। আমি এখান থেকে লিখি ইজ ইকুয়াল টু সাম ইফ, সেকশনের সেল রেঞ্জ কোথায় আছে আমার দেখেন তো? সেকশনটা আমার আছে হচ্ছে ডি সেলে। তাহলে D2 থেকে D11 কমা দিয়ে এ কমা দিয়ে মার্কস, মার্কস হচ্ছে E2 থেকে E11, ঠিক আছে? পেলাম। এবার দেখেন বাকি সবকিছু আপনারা পারবেন। 11 নম্বরে 10-এ আছে কি নাম্বার? 9 পর্যন্ত এসেছি। 10 নম্বরে কি আছে? অ্যাভারেজ মার্কস অফ মেল স্টুডেন্ট। তাহলে কি লিখবো? অ্যাভারেজ ফাংশন ইউজ করব। অ্যাভারেজ ইফ, অ্যাভারেজ ইফ কাকে চুজ করব? প্রথমত জেন্ডারের সেল রেঞ্জকে চুজ করব, কমা দিয়ে মেল করব, কমা দিয়ে সাম রেঞ্জ হচ্ছে কি আমার মার্কসের ঘর। আমি দেখাচ্ছি, না দেখালে বুঝতে পারবেন না। টোটাল মার্কস হলো, এরপরে হচ্ছে ধর ইনসার্ট টোটাল। হ্যাঁ, আমাদের ব্রেকে যেতে হবে, রাইট? তাহলে এসে দেখি নাকি? এসে দেখি, এসে দেখি। হ্যাঁ, এখন শুরু করল 11:30 অলরেডি। হ্যাঁ, এই যে শীটে কিছু লিখবেন না, শীটে কোনো ফর্মুলা লিখবেন না। আপনাদের যে নোটপ্যাড দেওয়া হয়েছে সেই নোটপ্যাডে লিখবেন। শীট হচ্ছে প্র্যাকটিস করার জন্য। এখন আপনি যদি লিখে ফেলেন সূত্র, পরীক্ষার দিন আপনি তো দেখবেন কিভাবে? আমরা যখন প্র্যাকটিস করতে দিব তখন তো শীট দেখে প্র্যাকটিস করতে দিব, তখন যদি আপনি সূত্র দেখে দেখে লেখেন তা তো লাভ নাই। নোট করবেন খাতায়, শীটটা এরকম ক্লিয়ার থাকবে। আপনি তো দাগাতে পারেন, বাট কোনো সূত্র শীটে লিখবেন না কাইন্ডলি। শীট হচ্ছে প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, আচ্ছা, এভারেজ AVERAG, এভারেজ মার্কস অফ মেল স্টুডেন্ট কি লিখবো? আচ্ছা, কি লিখতে পারি বলেন তো? আপনারা তো অনেকে প্র্যাকটিস করতেছেন, বলেন কি লিখবো? এভারেজ ইফ, এভারেজ ইফ রেঞ্জ কে হবে বলেন তো আবার? জেন্ডার, ইয়েস। জেন্ডারের ঘরে আমার এটা খুব ডিস্টার্ব করতেছে। জেন্ডারের ঘরে চুজ করে দিব, এটা হচ্ছে মেল ফিমেল চুজ করবে, কমা দিয়ে এবার কি মিলছে? মেল, তাহলে মেল, MALE মেল, কমা দিয়ে কাকে যোগ করবে? মার্কস, তাহলে এটা বুঝার উপায় কি? যে আমার বুঝার উপায়টা কি? বুঝার উপায়টা হচ্ছে আমি কাকে চুজ করবো। আমার ফিমেল, ফিমেল কথাটা কোথায় আছে, তাহলে তাকে চিনাবো। যদি আমি বুঝতে না পারি আমার কি মানে কোন সেলটা আগে দিব? রেঞ্জ তো দুইটা বোঝাচ্ছে, রেঞ্জ একটা বলতেছে সাম রেঞ্জ আর একটা বলতেছে নর্মাল রেঞ্জ। অ্যাকচুয়ালি আমি কার জন্য বের করব সেটা হচ্ছে মেইন কথা। আমি কার জন্য বের করবো এবার? ফিমেলের জন্য। AVERAG, এভারেজ মার্কস অফ ফিমেল স্টুডেন্ট। আচ্ছা, তাহলে আমি কি করব? মার্জ এন্ড সেন্টার দিব,
ইজ ইকুয়াল টু দিব, এভারেজ লিখবো, এভারেজ ইফ লিখবো, তাই? এবার আমি ফিমেল কথাটা কোথায় লেখা আছে সেটা আগে দেখবো। আমার যেই সেলে লেখা আছে সেই সেলটাকে আগে চুজ করবো। সবাই তো আমার হতে পারে না, তাই না? হবে? বলেন, আপনারা বলেন। যেখানে ফিমেল কথাটা লেখা আছে সেই সেলটাকে চুজ করব, ফিমেল লিখব, দেন কমা দিয়ে কাকে যোগ করব তাকে লিখব। ঠিক আছে? এই জিনিসগুলো সামনে আমাদের কাজে লাগবে। এখন আমরা এটা এমনি নর্মালি করতেছি, বাট সামনে এবার মোস্ট ইম্পর্টেন্ট জায়গায় আসছে, মোস্ট ইম্পর্টেন্ট জায়গায় আসছি। সেটা হচ্ছে বাকি যা কিছু করছি সবই কি নর্মাল ফাংশন ইউজ করছি না? হ্যাঁ, ম্যাক্স, মিন, ফাংশন কল করছি, সেল চিনিয়ে দিছি, আমাকে আউটপুট দিয়ে দিছে। বাট এখন একটু বুঝার ব্যাপার আছে, বুঝার ব্যাপার আছে। কি বলতেছে? 12 নম্বরে আসছি আমি, 12 নম্বরে। প্লিজ সবাই যাদের যেখানে প্রবলেম আছে আমি দেখাই দিব। স্যার, স্যার কাইন্ডলি, স্যার যাদের যেখানে প্রবলেম আছে আমি দেখা দিব। আপনারা আমারটা আগে বুঝেন, আগে জিনিসটা বুঝেন। কনসেপ্ট বুঝলে কাজ করতে আপনাদের জন্য সুবিধা হবে। আর কনসেপ্ট না বুঝলে সারাদিন কমাদারির ভিতরে আটকে যাবেন, কখনোই সূত্র সলভ হবে না, খালি ভ্যালু আর নেম এররই আসবে। ঠিক আছে? দেখেন আমাকে বলতেছে যে তোমার যদি 12 নাম্বার কোশ্চেনটায় আমি আসছি, 12 নাম্বার কোশ্চেন হচ্ছে যে পাস এবং ফেল স্ট্যাটাস দেখো। তো বলতেছে যে মিনিমাম পাসিং মার্কস ইজ 33, অর্থাৎ 33 এর উপরে হলে কি দিব? পাস। এখানে এ প্লাস এ মাইনাস এগুলো কিছু দেওয়া লাগবে না, ওরা সিম্পলি জানতে চাচ্ছে যে 33 এর উপর পাইছে কিনা পাস, 33 এর নিচে পাইছে কিনা ফেল। ওকে, তাহলে আমরা কি করতে পারি? এইখানে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফাংশন ইউজ করব, যেটা আমাদের থ্রু আউট দ্য কোর্স কাজে লাগবে। সেটা হচ্ছে ইফ ফাংশন। ইফ, ইফ এত হলে, ইফ একটা কন্ডিশন চেক করব, কন্ডিশন ট্রু হলে একটা কিছু বলবে, কন্ডিশন ফলস হলে একটা কিছু বলবে। ইফ ফাংশনের স্ট্রাকচার কি? আমি যদি স্ট্রাকচারটা দেখি, একটা আমি একটু আর্ট করি, হ্যাঁ আমার একটু আর্ট করতে মন চাচ্ছে, আমি একটু আর্ট করি। এটা হচ্ছে ধরেন একটা ভ্যালু, এখানে আসলো কি মার্কস ইজ ইকুয়াল টু আসলো ধরেন 52, রাইট? আচ্ছা, এরপরে একটা জিনিসের চেক হবে, একটা ডায়াগোনাল বক্স নিলাম। এটা আপনাদের করতে হবে না, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য শেপটা আঁকতেছি। আপনারা যারা মানে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আছে তারা জানবেন যে ফ্লো চার্ট করি আমরা, ফ্লো চার্ট। এই ফ্লো চার্ট জিনিসটাই হচ্ছে এটা। ঠিক আছে? যদি একটু দাঁড়ান, এক সেকেন্ড। কপি, এরপর আমি যদি বলি যে যদি কন্ডিশন ট্রু হয় তাহলে একটা কিছু ঘটবে, কন্ডিশন ফলস হলে আরেকটা কিছু ঘটবে, তাই না? এই যোগ করলাম, এই এবার এটাকে গ্রুপ করে দেই। একটা গ্রুপ হলে ভালো, কপি পেস্ট, এখানে আরেকটা। ওকে, মোটামুটি একটা দাঁড় করালাম আর কি। আচ্ছা, এখন আমি বলতেছি কি যে তোমার যদি মার্কস পেলো, হ্যাঁ মার্কস পাওয়ার পরে একটা কন্ডিশন চেক করবে। কন্ডিশন কি চেক করবে? ইফ মার্কস যদি কত থেকে 33 এর উপরে হয়
33 এর উপরে হয়, এই যে মার্কস যদি 33 এর উপরে হয় তাহলে কি দিবে? পাস। আদারওয়াইজ কত দিবে? ফেল। 33 বা তার উপরে আর কি। জি 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 দিচ্ছি। এখানে কি বলছে? মিনিমাম মার্কস হচ্ছে 33, 33 এর সমান বা তার উপরে, তাই না? এইটাই। তাহলে দেখি, তাহলে মার্কস 52 এটা কি 33 এর উপরে না নিচে বলেন? উপরে, রাইট? তাহলে যদি 33 এর উপরে হয় তাহলে কি দিবে? পাস। বা মানে আপাতত ধরে নিলাম যে পাশে দিবে। দাঁড়ান এখানে এটাকে একটু ঠিক করি, আনগ্রুপ করি, এটাকে ধরি, অ্যাড টেক্সট করি, আর এটাকেও করি, এটাকেও করে ফেলি। অ্যাড টেক্সট, আহা স্লো হয়ে গেছে। 5 কথাটা লিখবো তাও পারতেছি না। অ্যাড টেক্সট এটা দিলাম হচ্ছে কি 33 এর উপরে হলে পাস, আদারওয়াইজ তাহলে একটা কন্ডিশনের দুইটা জায়গা। তাহলে 52 পেলো, চেক করলো, যদি ইফ ফাংশনের দিয়ে চেক করলো, যদি লজিক্যাল টেস্ট করলো, এটাকে বলা হয় লজিক্যাল টেস্ট। টেস্ট করে দেখলো যে 52 এর উপরে কিনা, বা 52 এর ইকুয়াল বা তার সমান কিনা, এরকম 33 এর উপরে বা 33 এর সমান কিনা। যদি হয় তাহলে দিবে হচ্ছে পাস, আদারওয়াইজ ফেল। এটা হচ্ছে আমাদের ইয়ে। এখন স্ট্রাকচার যদি হয়, ইফ ফাংশনের স্ট্রাকচার হচ্ছে এরকম, ইফ ইজ ইকুয়াল টু ইফ, প্রথমে আপনি লজিক্যাল টেস্ট দিবেন, লজিক্যাল টেস্টে সে কি করছে, যদি ট্রু হয় তাহলে একটা ভ্যালু হবে, আর যদি ফলস হয় তাহলে এই, ঠিক আছে? তাহলে আমরা এটা দিয়ে লিখবো যে ইফ মার্কস এর ঘর, বলছি কি মার্কস 33 এর উপরে বা তার সমান, তাহলে আমার মার্কস কোথায় আছে? ই টু সেলে 33 এর উপরে বা তার সমান যদি হয় তাহলে কি দিব? পাস, আদারওয়াইজ কি দিব? এখন এই যে পাস এবং ফেল কি নিউমেরিক সংখ্যা না, কি ওয়ার্ড বা অ্যালফাবেট। এর কারণে আমরা কি করছি, পাস এবং ফেলকে কি করে দিছি। এখন আমরা কি আগে চিনাইছি বলেন তো? ই2, ই2 মানে কে? মার্কস। আমার এখানে ই2 মানে মার্কস। তাহলে এটা আমি এখানে লিখি, ইফ আমার ই2 যদি 33 এর উপরে বা সমান হয় তাহলে কি দিব? পাস। আর 33 এর নিচে যদি হয় তাহলে কি দিব? দিলাম। এখন পাস তো আসলো, এটির জন্য কি অবশ্যই পাস আসার কথা, পাস আসছে, বাকিগুলোর জন্য কিভাবে আসবে? জাস্ট এখানে এসে এটাকে টান দিয়ে দিবেন। তাহলে এখন কি আছে? ই2 আছে, দেন কি হবে? ই3, ই4, ই5, এভাবে চেক করে করে আপনাকে পাস এবং ফেল বলে দিবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন যদি বলে যে পাস যারা তাদেরকে গ্রিন কালার দাও, তাহলে কি করব? পাস যারা করছে তাদেরকে গ্রিন কালার দাও, আর ফেল যারা করছে তাদেরকে রেড কালার দাও যদি বলে, তখন আমরা কি করব? এই যে যেখানে আমি পাস ফেল কথাটা লিখছি সেই সেলে যাব, গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব। এটা একটু নোট ডাউন করেন যে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, দেন আমরা যাব হাইলাইট সেল রুলসে যাব, হাইলাইট সেল রুলসে গিয়ে কি দিব? টেক্সট দ্যাট কন্টেন্স, কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব।
সেখান থেকে হাইলাইট সেল রুলসে যাব, দেন টেক্সট দ্যাট কন্টেন্টসে যাব, টেক্সট দ্যাট কন্টেন্টসে যাব, গিয়ে বলবো কি পাস গ্রিন কালার দাও, পাসকে গ্রিন কালার দাও, ওকে দিলাম। হাইলাইট সেল রুলস, আবার যাই, দেখেন কন্ডিশনাল ফরম্যাটিং এ যাকে দিব, যেই সেলকে দিব তাকে ওই যে অ্যাক্টিভ সেলকে চুজ করব, কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, হাইলাইট সেল রুলস দিব, তারপর টেক্সট দ্যাট কন্টেন্টস এই অপশনটা চুজ করব, দ্যাট কন্টেন্টস এই অপশনটা চুজ করব। এবার পাসের জায়গায় পাস লিখে দিব, ফেইলের জায়গায় ফেইল লিখে দিব। ফেইলকে কি কালার দিব? রেড কালার দিলাম, আর পাসকে কি দিয়েছি? গ্রিন কালার দিয়েছি। দুইটা কাজই কিন্তু একই সেলে করছি, করার পরে ওকে দিছি, দেওয়ার পরে এবার যদি আমি টানাটানি করি তাহলে যারা পাস তাদেরকে কি দিচ্ছে? সবুজ কালার, আর যারা ফেল তাদেরকে এমনি ফেল, তার মধ্যে আবার লাল কালার দিয়ে দিছে। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার গুলো শুধু ব্যাকগ্রাউন্ড কালার হবে, এই পার্টিকুলার ওয়ার্ডের জন্য চেঞ্জ হবে না, ওয়ার্ড কালার করা যাবে না, আপনাকে ওয়ার্ড কালার হবে না। ওটা হচ্ছে এই সেলটাকে আপনি চাইছেন যে আমার মেইল সেলটাকে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে চেঞ্জ করব, হ্যাঁ করেন, কিন্তু পার্টিকুলার মেইল যেখানে, তাহলে আপনাকে ম্যানুয়ালি সব মেইলকে ধরে ধরে করতে হবে না, এটাকে বলা না। না, আমি বলতেছি যে পাস এবং ফেল এই ওয়ার্ডটা যেখানে যেখানে পাবে সেখানে সেখানে এই দুটা কালার দিবে। আর আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান আপনি যে কোনো কালার দিতে পারেন, সেটা সমস্যা নেই। বাট আমাদের কিছু কিছু কন্ডিশনে থাকে যে এই দুটা ওয়ার্ড বা এই তিনটা ওয়ার্ড, এই তিনটা ওয়ার্ডকে তিনটা কালার দাও, সেটার জন্য হচ্ছে এটা। বুঝতে পারছি? আচ্ছা, জটিল সামনে আরো জটিল আসবে, সমস্যা নাই, জটিলকে সহজ করতে হবে। আবার যাচ্ছি, প্রথমে হচ্ছে লজিক্যাল টেস্টটা কিভাবে আনবো, মানে পাস আর ফেল কত টাকা আনতে হবে আমাকে। তো সেটা হচ্ছে কি, আপনি ইফ লিখবেন, যে ঘরে আপনাকে পাস ফেল প্রিন্ট করতে হবে সেই ঘরটায় আগে যাবেন, গিয়ে বলবেন যে ইফ আমার ই টুতে যদি 33 এর উপরে বা তার সমান হয়, এটা হচ্ছে লজিক্যাল টেস্ট। ই টু হচ্ছে আমার, ই টুতে মার্কস আছে, মার্কসের ঘর, ই টু হচ্ছে আমার মার্কস, আপনার ক্ষেত্রে ডি টু হতে পারে। কোথায়? নো নো, আহা আহা আহা, না না, এটা হতে পারে না। কেন এটা হবে? আপনাকে পার্টিকুলার, আপনি এটা শুনেন না, পার্টিকুলার কমপ্লেক্স করে না, আপনি পারতে পারেন কিন্তু আরেকজন তো পারছে না, তার আমাকে বুঝাতে দেন। ই টুতে আমার কি আছে? মার্কস আছে, আমাকে মার্কস নিয়ে চিন্তা করতে হবে। মার্কস যদি এফ টু তে থাকে তাহলে এফ টু, মার্কস যদি জি টু তে থাকে তাহলে জি টু, কিন্তু আমার মার্কস আছে কোথায়? ই টু তে। তাহলে আমার অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা কি, আমি মার্কস যদি 33 এর ইকুয়াল বা তার সমান হয় তাহলে কি দিব? পাস। যদি তা না হয় তাহলে দিব কত? গ্রেটার দেন চিহ্ন হচ্ছে আপনার এম এর পাশে গ্রেটার দেন সাইন আছে, ঠিক আছে? গ্রেটার দেন সাইনটা যদি আপনি দিতে হয় আপনাকে শিফট চেপে গ্রেটার দেন সাইন দিতে হবে, শিফট চেপে গ্রেটার দেন সাইন দিবেন। বুঝিনি স্যার, আরেকবার একটু। পুরা রেঞ্জ কেন দিবেন? কারণ হচ্ছে না 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 না, আপনারা যদি এভাবে করেন আপনাদের ওন রিস্ক, আমি বলবো না যে আপনারা করতে পারবেন, আপনি করেন, পরবর্তীতে যদি প্রবলেম হতে পারে তাহলে সেটা আপনারা বুঝবেন। হ্যাঁ, নো,
আমি এইভাবে শিখিনি। হ্যাঁ, E2 মার্কস অনেকভাবে আসতে পারে, কিন্তু যেটা শিখানোর সেটা যেটা লজিক্যাল সেটা আমি বলতেছি। E2 থেকে E2 মার্কস কি, কোথায় মার্কসটা আছে কোথায় সেটা বলেন। ই সেলে আছে। ই সেলের কত নাম্বার ঘরের জন্য আমি চুজ করতেছি? 2 নাম্বার ঘরের জন্য। তাহলে E2 যদি 33 বা তার উপরে হয় তাহলে কি দিব? পাস। আদারওয়াইজ কি দিব? ফেল। এটা যে সোজা কিছু কি আছে আপনার কি মনে হয়? ওকে, এখন আপনি বললেন যে আমার একটা গেল, বাকিদের জন্য আমি কি করব? বাকিদের জন্য আপনার কিছুই করতে হবে না, সেম ফর্মুলায় আপনি বাকি জায়গায় পেস্ট করবেন। তাহলে কি করবেন? জাস্ট এভাবে যখন টার্ম দিয়েছিলাম, কপি সেল দিয়েছিলাম, কপি সেল, বাস শেষ। এরপরে আপনার ই সেলে E4 এ যা থাকবে তার উপর ডিপেন্ড করে মার্কস আসবে, E5 এর উপর ডিপেন্ড করে মার্কস আসবে। এখন আমি যদি এখানে 33 বানিয়ে দিই তাহলে কি আসবে? বাই ডিফল্ট আমার কি আসার কথা? আহা, এত ঝামেলা করে। আহ, এত আমি যদি বানিয়ে দেই ফর 15 তাহলে কি দিবে বলেন তো? ফেল। ঠিক আছে, আমি যদি বানিয়ে দেই 33 কি দিবে? পাস। আমি যদি বলি 30 তাহলে ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে অনেকভাবে আসে, যদি এসে থাকে স্যার ওটা আপনি করেন, কোনো সমস্যা নাই। আপনি আমার ফর্মুলায় মানতে হবে, পড়তে হবে, কোনো নিয়ম নাই, আপনি আপনার মতো করতে পারেন। কিন্তু জেনারেল যেটা ফর্মুলা, যেটা শিখলে সবাই পারবে, আমি সেটাই আপনাদেরকে বলছি। আপনি যদি এর থেকে ভালো কোনো অপশন আনতে পারেন, দ্যাটস বেটার, ওয়েলকাম, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে এই শীটে আমার পুরোটা কমপ্লিট হয়ে গেল। ওকে, এরপরে আমাদের নেক্সট আরেকটা আমি শিট। আচ্ছা, কালারের ব্যাপারটা হচ্ছে, ধরেন আমার এখানে পাস আর ফেল আসবে, আমি একদম মানে নতুন করে দেখাই। আমার আমার মার্কসের উপর ডিপেন্ড করে পাস ফেল আসবে, রাইট? কথাটা আসলো, কমা দিয়ে লিখলাম পাস, কমা দিয়ে লিখলাম ফেল, লিখা আসলো না? এখন পাস আর ফেল লিখছি, এখন এখানে শুধু কি আছে? ফেল আছে, পাস কথাটা কিন্তু এখানে নাই। আমাকে দুইটার জন্যই কালারিং করতে বলছে, কালারিং করতে বলে অনেক সময়। তাহলে আমরা কি করব? আমরা যাকে কালারিং করতে হবে আগে সেই সেলে যাব, গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে হাইলাইট সেল রুলস এ যাব, সেল রুলস এ গিয়ে টেক্সট দ্যাট কন্টেন্টস এ যাব, কন্টেন্টস এ গিয়ে আমরা বলবো পাস। পাসের জন্য আমি কি বলছি? গ্রিন কালার। আপনি অন্য কালারও দিতে পারেন, আপনার নিজস্ব ইচ্ছা। গ্রিন কালার, ওকে দিলে দিলাম, ওকে দিয়ে দিব। এবার কিন্তু ফেলের জন্য দিতে হবে একই ঘরে, একই সেম ঘরে হাইলাইট সেল রুলস টেক্সট দ্যাট কন্টেন্টস। এবার লিখবো কি? পাস ওয়ার্ডটা লিখবো, লিখে দিব হচ্ছে পাস, মনে লিখেছি, ফেল, ফেল লিখবো এখন। রেড কালার বা ইয়েলো কালার দিয়ে, রেড কালার দিয়ে দিলাম, তাহলে দিয়ে দিলাম। ওকে, এবার দুইটা জিনিসই পেয়েছে। এবার আপনি যদি এভাবে টান দেন তাহলে ওই যে পাস ফেল কথাটা লেখা আসছে তার উপর ডিপেন্ড করে আপনাকে এখানে পাস ফেল দেখেন। বুঝতে পারছি? এখন আপনি বলতে পারেন ম্যাডাম এখানে তো পাস লেখা, আপনি লিখছেন পাস, তাহলে আপনাকে কি করতে হবে? এই যে যখন পাস লিখছেন তখন এখানে কি লিখে দিবেন? পাস্ট। আবার যখন লিখবেন ফেল তখন এখানে ফেল লিখে দিবেন, তাহলে অটোমেটিক সে নিয়ে নেবে। বুঝতে পারছি? হ্যাঁ, আপনারা করেন, করতে শুরু করে দেন। দিতে পারবা না, আবার 44 উপরে দিতে পারবা না। তুমি এমন একটা এজ রেঞ্জ দিবা যেটা শুধু 1 থেকে 44 এর মধ্যে, 44 এর মধ্যে করবে। এইটা আমরা কিভাবে করি?
এই কাজটা আমরা কি করব, এটাকে বলা হচ্ছে কি ভ্যালিডেট দ্য এইজ ফিল্ড টু অ্যালাউ ইনপুট ভ্যালুস অনলি বিটুইন 1 to 44, রাইট, ইনক্লুসিভ রেঞ্জ, নো আদার ভ্যালু উইল বি অ্যাকসেপ্টেড। মানে অন্য কোনো ভ্যালু দিতে আপনি বাধা দিবেন, আপনি দেওয়ার সাথে সাথে আপনাকে এক্সেল থেকে এরর পাঠাবে যে না তুমি এই ভ্যালু দিতে পারবা না। এটা কিভাবে করবেন, শুধু এটা একটু শিখে যান। ধরেন আমি এখানেই মার্কস গুলা দিব, এই যে মার্কস দিছি না, আমি বলে দিলাম যে এখানে 1 থেকে 44 এর মধ্যে তুমি মার্কস দিতে পারবা, 1 থেকে 44 এর মধ্যে মার্কস দিতে পারবা, আর এর বেশি মার্কস দিতে পারবা না। ঠিক আছে, তাহলে আমি কি করতে পারি, আমি কোথায় যাব, ডাটা, যে কোনো ভ্যালিডেশনের জন্য আমি এখানে 33 কি লিখছি না, 30 লিখছি না, এইভাবে লিখছি না, 95 লিখছি না, লিখে লিখে দিয়েছি তো, এমন তো না যে কপি পেস্ট করেছি, লিখে লিখে দিতে হবে। তো যখনই দিতে যাব, এখন দেখেন আমি 44 এর উপরে দেই, 0 দেই, সমস্যা হচ্ছে, নিচ্ছে, হ্যাঁ 44 এর উপরে 95 দিলাম, নিচ্ছে, কিন্তু আমাকে কি করতে হবে, এই নেওয়াটাই বন্ধ করতে হবে, অর্থাৎ ভ্যালিডেশন করতে হবে, ভ্যালিডেশন, ডাটা ইনপুট দিচ্ছি যেহেতু, তাহলে ডাটা ভ্যালিডেশন করতে হবে। তাহলে আমরা কোথায় যাব, ডাটা ট্যাবে যাব, লিখে রাখেন, ডাটা ট্যাবে যাব, ট্যাবে যাওয়ার পরে ডাটা ট্যাবে যাব, একটু উপরে একটা হেডিং দেন যে ফর ডাটা ভ্যালিডেশন, ফর ডাটা ভ্যালিডেশন আমরা কোথায় যাব, ডাটা ট্যাবে যাব, ডাটা ট্যাবে যাব, ডাটা ট্যাবে গিয়ে ডাটা টুলস রিবনে যাব, ডাটা টুলস রিবনে যাব। এই যে আগে কই বলে, আগে লিখেন না, লিখেন, বর্ষা নাই, ডাটা টুলসে যাব, গিয়ে দেখেন এখানে একটা ডাটা ভ্যালিডেশন অপশন আছে, আবারও ফিজিক্যালে চলে যাচ্ছেন, আমারটাই দেখেন না বাবা, ডাটা ট্যাবে যাব, গিয়ে ডাটা টুলস রিবনে যাব, গিয়ে ডাটা ভ্যালিডেশন যাব, ডাটা ভ্যালিডেশনে যাব, এখানে গিয়ে আমরা কি দিব, একটা রেঞ্জ দিব না, একটা রেঞ্জ দিব তো, তাই না, 1 থেকে কত 44, তাইলে ডাটা ভ্যালিডেশন একটা পপ আপ বক্স আপনাদের সবার সামনে আসবে, রাইট, এখানে গিয়ে আমার এখানে তো দেখা যাচ্ছে না, এই যে এটাকে বলা হয় পপ আপ বক্স, এই যে ছোট্ট একটা বক্স আসে এটাকে বলা হয় পপ আপ বক্স। এই পপ আপ বক্সে গিয়ে অ্যালাউ ফিল্ডে দিবেন হচ্ছে কি হোল নাম্বার, অ্যালাউ ফিল্ডে কি দিব, ডাটা ভ্যালিডেশন পপ আপ বক্সের অ্যালাউ ফিল্ডে দিব হচ্ছে হোল নাম্বার, হোল নাম্বার দিলাম, ওই যে 1 থেকে 44 একটা নাম্বার, হ্যাঁ হোল নাম্বার দিব। এবার ডাটাতে দিব কি, ডাটা ফিল্ডে দিব বিটুইন, অ্যালাউ ফিল্ডে দিব হোল নাম্বার, ডাটা ফিল্ডে দিব বিটুইন, মিনিমামে দিব 1, ম্যাক্সিমামে দিব, এগুলো সব মিনিমাম ফিল্ড ম্যাক্সিমাম ফিল্ড, হ্যাঁ দিলাম, ওকে মারলাম, ঠিক আছে। এখন আমি 44 এর নিচে একটা ভ্যালু দিয়ে দেখবো কি করে, 0 এন্টার দিব, কি দিছে, দিবে না, ইনপুট দিতেই দিবে না, আমি ক্যান্সেল করলাম, আবার দিলাম 44, দিতে দিচ্ছে, আমি দিলাম 23, দিতে দিচ্ছে, আমি দিলাম 78, তাহলে কি করলাম, ডাটা ইনপুট করার সময় ভ্যালিডেট করে দিলাম, ভাই তুমি এর বেশি ডাটা তুমি দিতে পারবা না, ঠিক আছে। আচ্ছা দিল, এরপরে যখন একটা সেল ভ্যালিডেশন পাইছে, এই রো এর একটা সেল ভ্যালিডেশন পাইছে, বাকিদেরকে পাইতে হবে না, তখন আমরা কি করব, জাস্ট কপি সেল, নো, আগে একটা দেওয়ার পরে এইভাবে এই অবস্থায় রাখবেন, ভ্যালিডেশন দিয়েছেন, দেওয়ার পরে এই অবস্থায় রেখে কি দিবেন, কপি সেল দিবেন, এখানে টেনে দিবেন কপি সেল, যেটা আজকে আপনারা অনেকবার করছেন, কপি সেল, তাহলে সবাই পেল, একটু আগে শুধু একজন পেয়েছিল, এখন যখন আপনি কপি সেল দিলেন সবাই ওই ডাটা ভ্যালিডেশনটা পেয়েছে, এই কলামের সবাই এই ডাটা ভ্যালিডেশনটা পেয়েছে। এবার আপনি আস্তে আস্তে যা লেখা আছে, প্রথমে মনে 30 আছে,
তারপরে 25 আছে, এরকম আছে। দেখেন এখন আপনাকে এরকম দিচ্ছে না। একটা যদি 44 এর উপরে দেন সাথে সাথে আপনাকে এরর দেখাবে। ঠিক আছে? হ্যাঁ, ভুল হবে না। ডাটা ভ্যালিডেশনের কাজই হচ্ছে যাতে ভুল ইনপুট কেউ না দিতে পারে। বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা এই যে শীটটা আছে, তাহলে আমরা কয়টা কাজ করতে পারবো? এইজ করতে পারবো, এই যে ডাটা ভ্যালিডেশন দিব, সামে সাম ফাংশন ইউজ করব, এভারেজে এভারেজ ফাংশন ইউজ করব, কাউন্টে কাউন্ট ফাংশন ইউজ করব, ম্যাক্স মিন করতে পারবো। এখন কথা হচ্ছে এটা বাড়ির কাজ। বাড়ির কাজ কি? এটা আপনারা করে ওই যে আজকে যে শীটটা আছে ওই শীটের সাথে করে নিয়ে আসবেন। এটা আপনি এখানে বসে করেন, বাসায় গিয়ে করেন, সকালবেলা এসে করেন, আমার সমস্যা নাই। আমি কাজ চাই না শীটের উপরে না। আমি বলছি যে শীট 1 তৈরি করছেন না, যে আপনারা জিজ্ঞাসা করলেন না শীট 1 তৈরি করছেন, শীট 2 তে এটা করবেন। অর্থাৎ শীট 1 এ কে থাকবে? আজকের কাজটা থাকবে শীট 1 এ, আর শীট 2 তে থাকবে কি? এইজ ক্যালকুলেটর। ঠিক আছে? আমি এই দুটা কাজ কালকে অবশ্যই সবার কাছ থেকে চাই, সবার কাছ থেকে চাই। আমি কিন্তু দেখব আমি যেটা বলি সেটা কিন্তু করি। শীট 1 এ আজকের কাজটা থাকবে, যেটা আপনি প্র্যাকটিস করছেন বাসায় গিয়ে। আর শীট 2 তে থাকবে কি? এইজের এইটুকু কাজ, যেটুকু কাজ আপনাকে করতে বললাম ওইটুকু মিনিমাম পর্যন্ত। ঠিক আছে? শীট 1 শীট 2 বুঝতে হবে, শীট 1 কি করতেছে, শীট 2 এই প্রত্যেকটা শীট মিলে কি হবে? এক্সেল ওয়ার্কবুক। আপনি এখানে এসে করেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু ইউ মাস্ট হ্যাভ টু ডু দিস ওয়ার্ক। আপনি যদি সকালে রাতে সময় না পান, সকালবেলা তাড়াতাড়ি এখানে চলে আসেন, চলে এসে করেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে করতে হবে। এবার আরো একটু ইম্পর্টেন্ট কথা বলে আপনাদেরকে ছেড়ে দিচ্ছি, আপনাদের সময় নষ্ট করব না। প্রথমত আপনাদেরকে আমি হার্ড এন্ড সোল চেষ্টা করতেছি আপনাদেরকে আজকেই হার্ড কপি দিয়ে দেওয়ার। কার? রিটেনের জন্য। রিটেনের জন্য হার্ড কপি দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, যদি সম্ভব হয় দিব আজকে, আদারওয়াইজ সফট কপি আমরা দিয়ে রাখছি আপনাদেরকে, তাই না? সব শর্ট কোশ্চেন এটা পাইছে, পুরোটাই পাবেন, পুরোটাই পাবেন। এরপরে আমি একটা ড্রাইভের লিঙ্ক দিব, এখনই দিয়ে দিচ্ছি। ড্রাইভের লিঙ্ক দিব। বলতে পারেন ম্যাডাম আমরা তো এগুলো পারি না, অবশ্য সমস্যা নাই, না